কি কি আছে, সরি ফাইন্যান্সে, অ্যাকাউন্টিং এসে পড়তেছে ফাইন্যান্স। হ্যাঁ, ফাইন্যান্সে যদিও আমরা বলেছি তোমাদেরকে এই অনেকের টেস্ট পরীক্ষা, ম্যাক্সিমাম কলেজের টেস্ট পরীক্ষায় সেকেন্ড পেপার থাকার কারণে আমরা সেকেন্ড পার্ট দিয়ে শুরু করছি। ফার্স্ট পার্ট যে পড়াবো না তা না, সেকেন্ড পার্ট শেষ হলেই আমরা দেন হচ্ছে ফার্স্ট পেপার শুরু করব। ওটার জন্য আলাদা কোনো পেমেন্ট নাই। যারা একবার এনরোল করছো তারাই ওটা আবার আমরা সেকেন্ড ফেজের রুটিন শুরু করব, দিব, তখন ফার্স্ট পেপার আমরা আবার পড়াবো। সো টেনশন করার কোনো দরকার নাই। সো আবার অনেকগুলো কলেজ আছে যাদের ফার্স্ট পেপারেরও কিছু পার্ট আছে, সেকেন্ড পেপারেরও কিছু পার্ট আছে, কিংবা দুইটার কম্বিনেশনই, ফার্স্ট পার্টও পুরো সেকেন্ড পার্টও পুরো। সো তাদের জন্য আমরা যেহেতু এখন পড়াচ্ছি না, বাট কিছু আমি হিন্টস তোমাদেরকে দিয়ে দিব, কিছু তোমাদেরকে কি পয়েন্ট তোমাদেরকে দিয়ে দিব, যে কি পয়েন্টগুলো তুমি যদি টাচ করো তাহলে তুমি অবশ্যই এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন পাবা এবং অ্যান্সার করে আসতে পারবা। এরকম কিছু পয়েন্ট আমি তোমাকে চ্যাপ্টার ওয়াইজ বলে দিব, তোমরা সেগুলা চেষ্টা করবা। আর যদি এরপরেও কোনো কোয়েরিজ তোমাদের থাকে, কোনো কোয়েশ্চেন তোমাদের থাকে, তাহলে অলওয়েজ ওয়েলকাম। যে কোনো ফার্স্ট পার্ট হোক, সেকেন্ড পার্ট হোক, কোনো টেনশন করার দরকার নাই। আচ্ছা, হ্যাঁ, ডিসকাশন গ্রুপ এখনও খোলা হয়নি, বাট খোলা হবে। না, আমি মাদ্রাসার স্টুডেন্ট কখন ছিলাম না, আমি অলওয়েজ প্রাইমারি স্কুল থেকে শুরু করে, হাই স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, দেন ইউনিভার্সিটি। ওকে, এখনও হচ্ছে। আচ্ছা, কেউ কি কোনো কোয়েশ্চেন করছে? আচ্ছা, তোমাদের যত কোয়েশ্চেন কোয়েরিজ থাকবে সবগুলো কোয়েশ্চেন তোমরা জমা রাখো বা কোথাও লিখে রাখো। আমরা একটা লাস্ট একটা টাইম দিব, একটা স্লট দিব কিউ&এ সেশনের, সেখানে তোমাদের যত কোয়েশ্চেন কোয়েরিজ থাকবে সেগুলো আমাকে দেবা, দেন আমি 1 বাই 1 হচ্ছে সলভ করে দিব। তার আগে আমরা একটু দেখি যে আমরা কি কি পড়াচ্ছি, কীভাবে তোমাকে পড়তে হবে। ফাইন, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। প্রথমে একটু ফার্স্ট পার্ট দেখে দিচ্ছি, যাদের আছে বা নাই সবাই একটু ভালো মতো দেখো। আগে যা শর্ট সিলেবাস ছিল, তোমাদের তো ফুল সিলেবাস 25 ব্যাচ পর্যন্ত বিগত 5টা বছরে আমাদের শর্ট সিলেবাসের মধ্যে চ্যাপ্টার 1 থাকতো, দেন হচ্ছে চ্যাপ্টার 3 থাকতো, 2 তখন ছিল না, তারপর চ্যাপ্টার 4 ছিল না, তারপর 5 ছিল না, চ্যাপ্টার 6 ছিল, তারপর হচ্ছে 7 ছিল না, তারপর হচ্ছে 8 ছিল, দেন হচ্ছে 9 ছিল, 1 2 3 4 5টা, 2 নম্বর ছিল না, তারপর হচ্ছে 4 নাম্বারও থাকতো না, 5 নাম্বার থাকতো না, 6 মূল্যায়নে থাকতো না। ওকে, এগুলো থাকতো, ফাইন। তখন কিন্তু এই 5টা চ্যাপ্টার থেকে 11টা কোয়েশ্চেন আসতো। তার মানে মিনিমাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অবশ্যই 2টা আসবে, কোনোটা থেকে 3টা করে কোয়েশ্চেন আসতো। যার কারণে কেউ যদি 3 থেকে 4টা চ্যাপ্টার ভালো মতো পড়তো তাহলেই কিন্তু ও ফুল অ্যান্সার করে আসতে পারতো, সেই সুযোগটা ওর কিন্তু ছিল। এবার আসো, তোমাদের তো ফুল সিলেবাস, তোমাদের অপরচুনিটি এখন আরো বেশি। তোমাদের এখানে টোটাল 9টা চ্যাপ্টার। টোটাল কয়টা চ্যাপ্টার? 9টা চ্যাপ্টার। কোয়েশ্চেন আসবে কয়টা? 11টা। 9টা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে 11টা। তার মানে এটা ধরতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অবশ্যই কোয়েশ্চেন থাকবে, অবশ্যই কোয়েশ্চেন থাকবে। কোনো চ্যাপ্টার থেকে, যে কোনো 2টা চ্যাপ্টার থেকে ডাবল কোয়েশ্চেন থাকবে, তাইলে তো 11টা ফিল আপ হয়। ফাইন, এবার দেখো কোন চ্যাপ্টারে কি আছে, তোমাকে কি পড়তে হবে, অথবা কোনটা টাচ করলে তুমি মাস্ট অ্যান্সার করতে পারবা বা কোয়েশ্চেন অবশ্যই আসবে। যদি আমি প্রথম চ্যাপ্টারের কথা বলি, অর্থায়নের সূচনা, এখানে অর্থায়নের কিছু নীতিমালা আছে। অর্থায়নের কিছু নীতিমালা আছে। তুমি যদি এই নীতিমালাগুলা 4টা 5টা মতো নীতি আছে হয় সর্বোচ্চ, এই 4-5টা নীতি যদি তুমি ভালো মতো পড়ো তাহলে তুমি একটা সিকিউ মাস্ট এখান থেকে অ্যান্সার করতে পারবা। তার আগে একটা কথা বলে রাখি, এমসিকিউর জন্য কোনো স্পেসিফিক চ্যাপ্টার বলার সুযোগ নাই। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রপোর্শনেটলি তোমার এমসিকিউ থাকবে। ধরো এখানে 9টা চ্যাপ্টার, তাহলে কয়টা করে কোয়েশ্চেন থাকবে? কোনো চ্যাপ্টার থেকে 3টা করে, আবার কোনো চ্যাপ্টার থেকে 4টা করে কোয়েশ্চেন থাকবে। সো এমসিকিউতে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বাট সিকিউতে যদি তোমার মনে হয় যে আমি কভার করতে পারছি না, বিশেষ করে যারা একটু দুর্বল স্টুডেন্ট কিংবা যারা এখনো পড়াশোনা করে নাই, শর্ট টাইমের মধ্যে প্রি-টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য সবগুলো পড়ার সুযোগ নাই, তখন তোমরা হচ্ছে এই সিলেক্টিভ ওয়েতে যাবা। বাট যাদের টার্গেট টপ নচ, যাদের হাই রেজাল্ট করার মানে ইচ্ছা, যাদের 90+ মার্কস পাওয়ার ইচ্ছা, তারা কোনো টপিক, কোনো চ্যাপ্টার বলতেছি না, কোনো চ্যাপ্টারের কোনো টপিকও বাদ দিতে পারবা না। এটা যারা ভালো রেজাল্ট করার জন্য ইচ্ছা পোষণ করতেছো তাদের জন্য আমি এই কথাটা বলতেছি, এটা একটু মনে রাখবা। এমসিকিউর জন্য কোনো সাজেশন নাই, এমসিকিউর জন্য পুরো বই, ঠিক আছে? সিকিউর কথা বলতেছি। সো এখানে নীতিমালা যদি তুমি পড়ো তাহলে হচ্ছে তুমি কোয়েশ্চেন অবশ্যই এখান থেকে একটা পাবা। সেকেন্ড ওয়ান, আর্থিক বাজারের আইনগত দিক। এখান থেকে কোয়েশ্চেন আসবে হচ্ছে প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, প্রাইমারি
প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মার্কেট। এটা শর্ট সিলেবাসে ছিল না, অনেকে হয়তো এখনো পড়াও নাই, এখন একদম পড়াও নাই, এমনও হইতে পারে। আমাদের ফাইন্যান্সে 9টা চ্যাপ্টারের মধ্যে এই 2টা চ্যাপ্টার হচ্ছে থিওরি, ফাইন্যান্সের এই 2টা চ্যাপ্টার থিওরি, বাকি সবগুলোতে ম্যাথ আছে। থিওরি নাই এমন না, থিওরিও আছে এবং ম্যাথও আছে, তবে ম্যাথের আধিক্যটা বেশি। ফাইন্যান্স একটা জিনিস মনে রাখবা, তুমি যখন অ্যাডমিশনে যাবা, যখন অ্যাডমিশনে পড়তে যাবা, তখন কিন্তু ফাইন্যান্স থেকে খুব বেশি ম্যাথ আসে না, আসবে না। 12টা এমসিকিউর মধ্যে তুমি সর্বোচ্চ 1 থেকে 2টা তুমি ম্যাথ পাইতে পারো। বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে তুমি সর্বোচ্চ হলে 10টার মতো ম্যাথ পাবা। 10 বছরের 10টা ম্যাথ পাবা সর্বোচ্চ, 10টাও নাও পাইতে পারো, আরও কমও পাইতে পারো। দ্যাট মিনস এখানে ম্যাথের চাইতে ম্যাথের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা বেশি ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টারগুলো যখন আমরা ম্যাথ করব, শুধু ম্যাথের পিছনে আমরা ঘুরবো না, আমরা ম্যাথের পিছনে ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করব, সেটা আমরা শেখাবো, টেনশন করার কোনো দরকার নাই। এবার আসো নেক্সট ওয়ান হচ্ছে অর্থের সময় মূল্য, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি যদি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এই জিনিসটা শিখতে পারো, দেন হচ্ছে ঋণ পরিশোধ সূচি, এটার সাথে এটা কানেক্টেড, ঋণ পরিশোধ সূচি, দেন হচ্ছে অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, ফিউচার ভ্যালু অ্যানুইটি, অথবা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির মধ্যে যে 2টা আছে, একটা অর্ডিনারি সাধারণ অ্যানুইটি আর একটা হচ্ছে অগ্রিম বৃত্তি, একটা অর্ডিনারি অ্যানুইটি আর একটা হচ্ছে অ্যানুইটি ডিউ। সো এই জিনিসগুলো যদি তুমি কভার করতে পারো, আমার বিশ্বাস তুমি এখান থেকে সিকোয়েন্সার করতে পারবা। ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেখবা, প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলো দেখবা, এই টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসছে। ফাইন, আর অনেক কিছু আছে। ধরো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি তুমি যখন করতে যাবা, তখন তোমার প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা তুমি এমনি জানবা, আর প্রেজেন্ট ভ্যালু জানলে তুমি নর্মাল ফিউচার ভ্যালু সূত্র তুমি এমনি জানবা। সো এগুলো হচ্ছে কোর, এগুলো করতে গেলে ব্যাকগ্রাউন্ডে বাকিগুলো তোমার এমনি পড়া হয়ে যাবে। এগুলো সিকিউ মানে গ ঘ এর জন্য আমি কথা বলছি, ক খ এর জন্য আসলে আরেকটু ইনডেপথে যাইতে হবে। যেমন রুল 69, রুল 72, এগুলো তোমাকে জানতে হবে। অর্ডিনারি অ্যানুইটি এবং অ্যানুইটি ডিউ দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায়, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তারপর হচ্ছে EAR, ইফেক্টিভ অ্যানুয়াল রেট কি, অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কি, এই দুইটার মধ্যে তোমার পার্থক্য অথবা এই জিনিসটা সম্পর্কে তোমাকে আইডিয়া থাকতে হবে, তখন তুমি ক খ অ্যান্সার করতে পারবা। আর এগুলো যেগুলো লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে গ এবং ঘ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ফাইন, যারা এখনো পড়াশোনা করো না তারা টেনশন করার দরকার নাই, যেগুলো সব লিখে দিচ্ছি না, এগুলো হচ্ছে তোমার পুরো চ্যাপ্টার ওয়াইজ। এখন এরপর আমরা আবার ফাইন্ড আউট করব কোনটা তোমার জন্য বেশি ইজি হবে, অল্প সময়ের মধ্যে তুমি কভার করতে পারবা, নাম্বার বেশি তোলার সুযোগ আছে, সেগুলো এরপর অ্যানালাইসিস করতেছি। এবার আসে আর্থিক বিশ্লেষণ অনেক বড় একটা চ্যাপ্টার, বাট পুরো চ্যাপ্টারটা আসলে তোমার পড়া লাগবে না। এখানে হচ্ছে বিশেষ করে নগদ প্রবাহ বিবরণী, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর কিছু অনগদ কার্যক্রম আছে, এটা ইম্পর্টেন্ট। আরেকটা আছে হলো মুক্ত নগদ প্রবাহ, এটা ইম্পর্টেন্ট। সো এগুলো যদি তুমি কভার করতে পারো, তাহলে তোমার এই চ্যাপ্টার হয়ে যাবে। এবার আসো নেক্সট ওয়ান, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে তুমি ফাইন্যান্সের বেসিক জানতে হলে এই চ্যাপ্টারগুলো তোমাকে জানতে হবে, আইডিয়া থাকতে হবে। যেমন এগুলো রিয়েল লাইফে অনেক ইউজ হবে। যেমন ব্যবসায় ঋণ, এই ব্যবসায় ঋণের একটা সুন্দর একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা যদি তুমি জানো, তুমি এখান থেকে ম্যাথ পাওয়ার চান্স 50 to 60% এই একটা থেকে। এবার আসো বাণিজ্যিক পত্র, কস্ট অফ ট্রেড ক্রেডিট বলে বাণিজ্যিক কাগজ, এটা যদি তুমি জানো তাহলে তোমার মোটামুটি 70-80% হয়ে যাবে। আরেকটা আছে ব্যাংক লোন। আমার বিশ্বাস এতটুকু যদি তুমি জানো, তাহলে এই 3টা টপিক যদি তুমি ম্যাথ কভার করতে পারো এই চ্যাপ্টার থেকে, তাহলে তোমার মোটামুটি 80 to 90% কভার হয়ে যাবে। এবার আসো নেক্সট ওয়ান, দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে একটু কথা বলি। ফাইন, দীর্ঘমেয়াদী অর্থায়ন, এটা আমি তোমাদের টেনশন করার কোনো দরকার নাই। এটা একটা ক্লাসে এমনভাবে পড়াবো তুমি জীবনেও ভুল করবা না। মাত্র 6টা সূত্র তুমি শিখবে এখানে, মাত্র 6টা সূত্র শিখলে এখান থেকে 1000% তুমি কোয়েশ্চেন আসলে অ্যান্সার করতে পারবা, এটা শিওর। সেগুলো কি? সেগুলো হচ্ছে বন্ডের বর্তমান মূল্য নির্ণয়, 3টা সূত্র আছে।
বন্ডের বর্তমান মূল্য। এই বর্তমান মূল্য নির্ণয়ের 3টা সূত্র আছে, আর 3টা সূত্র আছে হলো আয়ের হার নির্ণয়ের জন্য। আয়ের হার নির্ণয়ের জন্য সেগুলো একটু বলে দেই। সূত্রগুলো কিন্তু কানেক্টেড, তোমার একদম মুখস্থ করতে হবে না। এখানে একটা সূত্র শিখলে তুমি 3টা পারবা, এখানে একটা সূত্র ওয়াইটিএম এর সূত্র শিখলে বাকি টোটাল 3টা তুমি পেরে যাবা। 2টা সূত্র শিখলে তোমার 6টা সূত্র কমপ্লিট হয়ে যাবে। এভাবেই তোমাকে পড়াবো। বর্তমান মূল্য 3টা বন্ড আছে, জিরো কুপন, কুপন, চিরস্থায়ী। এবার আসো আয়ের হার। 3 ধরনের আয়ের হার বের করা যায়, ওয়াইটিএম, ওয়াইটিসি, সিওয়াই। ইল্ড টু ম্যাচিউরিটি, ইল্ড টু কর, এবং আরেকটা হচ্ছে কারেন্ট ইল্ড। এই 6টা সূত্র তুমি জানলে এই চ্যাপ্টারের 100% কমপ্লিট। গগ তুমি অবশ্যই পারবা। ফাইন। এবার আসো মূলধন ব্যয়। মূলধন ব্যয়, মূলধন ব্যয় হচ্ছে তোমার 4টা সোর্স থেকে মূলধন কালেকশন করে। একটা হচ্ছে বন্ড থেকে, আর একটা হচ্ছে শেয়ার থেকে, সাধারণ শেয়ার। একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে সাধারণ শেয়ার, আরেকটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, আরেকটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, আরেকটা মাঝে মধ্যে থাকতে পারে তোমার, সেটা হচ্ছে সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়, সংরক্ষিত আয়। এখানেও সেম কাহিনী। তুমি যদি বন্ডের সূত্র জানো, অগ্রাধিকার শেয়ার তোমার কমপ্লিট। তুমি যদি সাধারণ শেয়ারের সূত্র জানো, সংরক্ষিত আয়ের সূত্র তোমার কমপ্লিট। তার মানে এই 2টা ফর্মুলা শিখলে তোমার পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, এবং তুমি এখান থেকে মাস্ট অ্যান্সার করতে পারবা। এটা আমি তোমাকে দেখাবো। এবার আসো মূলধন বাজেটিং। মূলধন বাজেটিংয়ে তোমাকে কি পড়তে হবে, কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। মূলধন বাজেটিংয়ে 4টা পদ্ধতি আছে। পদ্ধতি অনেকগুলো আছে, বাট তোমাদের জন্য ইম্পর্টেন্ট হলো 4টা। বাট 4টার মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টোটাল 4টাগুলো কি কি। এআরআর আছে, তারপর হচ্ছে পিবিপি আছে, পেব্যাক পিরিয়ড, তারপর হচ্ছে এনপিভি আছে, তারপর হচ্ছে আইআরআর আছে। যে এনপিভি পারে সে অবশ্যই আইআরআর পারবে। তার মানে 2টা কাছাকাছি, 2টা প্রায় কাছাকাছি। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এনপিভি। এবং একটা ইনভেস্টমেন্ট তুমি করবা কি করবা না সেটা ডিসিশন নিবা হচ্ছে এনপিভি দিয়ে। সো এটা বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন তুমি আসবে ধরে নিতে পারো। এটা জানলে তুমি 60% কনফার্ম, তুমি এখান থেকে কোয়েশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা। আর এগুলো তো 9-10 আমরা পড়ে আসছি, এআরআর, তারপর হচ্ছে পিবিপি, তখনও তো এগুলো পড়ে আসছো, তাই না? সো এখানে এনপিভিকে বেশি ফোকাস করবা। এবার আসো নেক্সট ওয়ান, লাস্ট ওয়ান, ঝুঁকি মুনাফার হার। ঝুঁকি মুনাফার হারের মধ্যে হচ্ছে ঝুঁকি এবং মুনাফার হার। এখানে হচ্ছে ঝুঁকি মুনাফার হার। এখানে টোটাল 8টা সূত্র তোমাকে শিখাবো। সম্ভাবনা দিয়ে 3টা সূত্র, সম্ভাবনা ছাড়া 3টা সূত্র, আর 2টা হচ্ছে পোর্টফোলিওর জন্য সূত্র। টোটাল 8টা সূত্র শিখলে তুমি মোটামুটি এখানে 90 to 95% কনফার্ম যে তুমি এখান থেকে কোয়েশ্চেন পাবা। এবং সবচাইতে ইজিয়েস্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা হচ্ছে ঝুঁকি এবং মুনাফার হার। ফাইন। তার মানে দেখো পুরো এক ঝলকে আমি তোমাকে পুরো চ্যাপ্টারটা বা পুরো বইটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এখানে হলো সম্ভাবনা, সম্ভাবনা সহ একটা, সম্ভাবনা ছাড়া একটা, তারপর আরেকটা হচ্ছে পোর্টফোলিও, একটা হচ্ছে পোর্টফোলিও। সো এখানে টোটাল এখানে 3টা সূত্র, এখানে 3টা সূত্র, ইনফ্যাক্ট 3টার মধ্যে একটা মিল আছে। সো 5টা সূত্র, এখানে 2টা সূত্র। এই 7টা সূত্র যদি তুমি এখানে জানো, এই পুরো চ্যাপ্টার তোমার কমপ্লিট। আর কি লাগে, জাস্ট এই কতটুক তুমি পড়াশোনা করলে তুমি অ্যান্সার করতে পারবে। এবার আসো, সবগুলো তার আমার অ্যান্সার করতে হবে না। আমার টোটাল কোয়েশ্চেন আসবে হলো 11টা। টোটাল কোয়েশ্চেন আসবে কয়টা? 11টা। এই 9টা চ্যাপ্টার থেকে 11টা কোয়েশ্চেন আসবে। আমার অ্যান্সার করতে হবে কয়টা? 7টা অ্যান্সার করতে হবে। তাই তুমি কোনটা অ্যান্সার করবা? এখন দেখো তুমি কোনটা অ্যান্সার করবা। যেমন অর্থায়নের সূচনা, নীতিমালা আসবে, তুমি একটা থিওরি তুমি দিতেই পারো, একটা থিওরি তুমি মাথায় রাখতেই পারো। সো এখান থেকে যদি তুমি একটা অ্যান্সার দাও, এখান থেকে একটা অ্যান্সার দাও তুমি। তারপর হচ্ছে অর্থের সমমূল্য, এখান থেকে 2টা কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি হাই। আমি ধরে নিচ্ছি তুমি ঋণ পরিশোধ সূচি এবং প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এই 2টা ভালো মতো পড়ে গেছো, এবং এটা 9-10-এও পড়ে আসছো, যার কারণে এই চ্যাপ্টারটা, যার কারণে তুমি এখান থেকে একটা অ্যান্সার অবশ্যই দিতে পারবা। অর্থের সমমূল্য সবার জন্য ইজি, তবে আমার ধারণা এখান থেকে অবশ্যই 2টা কোয়েশ্চেন আসবে, অবশ্যই 2টা কোয়েশ্চেন আসবে। সো আমি এখান থেকে একটা ধরে নিচ্ছি আপাতত। হ্যাঁ, এবার আসো নেক্সট ওয়ান। এই ব্যবসায় ঋণ, ছোট ছোট সূত্র, একদম ছোট ছোট পিচ্ছি 3টা সূত্র আছে। এই 3টা সূত্র শিখলে তুমি এখান থেকে একটা কোয়েশ্চেন পাবা, এটা মাস্ট। আমার ধারণা এখান থেকেও 2টা কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন থেকে। সো এখান থেকে তুমি একটা অ্যান্সার দিবা, আমি যদি 30 মিনিট তোমাকে এটা পড়াই, এই 3টা কমপ্লিট হয়ে যাবে তোমার, এবং তুমি এখান থেকে অবশ্যই অ্যান্সার করতে পারবা। এবার আসো নেক্সট, দীর্ঘমেয়াদী অর্থায়ন। এখান থেকে অবশ্যই 1000% তোমাকে অ্যান্সার দিতে হবে। মাত্র 6টা সূত্র, এবং সবগুলো রিলেটেড। ইনফ্যাক্ট 2টা সূত্র শিখলে এই 6টা সূত্র আমি কমপ্লিট করাই দিতে পারবো তোমাকে, এটা আমি কনফিডেন্ট। ঠিক আছে,
কারণ একটার সাথে একটা কানেক্টেড, একটা রিলেটেড। একটু আগে তোমাদের বুলবুল ভাইয়া বলতেছিল না যে তুমি রিলেট করে পড়তে পারলে তোমার পড়াটা পারফেক্ট হবে। সো সেই কাজটাই কিন্তু আমরা এখানে করি। আমরা কি এখানে তোমাদেরকে মানে আমাদের কি কারো কাছে জিন পড়ি আছে ব্যাপারটা এমন না। আমরা যে তোমাদেরকে জোর করে গিলে দিতে পারি ব্যাপারটা এমন না। এরকম কিছু টেকনিক আমরা অ্যাপ্লাই করবো আমাদের ক্লাসগুলোতে, যার কারণে তোমাদের পড়াটা মনে হবে ভেরি এনজয়েবল এবং খুবই স্মুথলি তোমার পড়াশোনাটা আগায় যাবে, তুমি বুঝতেই পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম এক্স্যাক্টলি। এবার আসো নেক্সট ওয়ান। কয়টা গেল? একটা, দুইটা, তিনটা, চারটা গেল। এবার আসো মূলধন বাজেটিং। তুমি যদি এনপিভি শিখো তুমি এখান থেকে একটা অ্যান্সার করতে পারবা। আর পিবিপি এগুলো হচ্ছে একদম একদম ছোট বাজার। এই দুটো তো তোমাদের আগে 9-10-এও ছিল। সো এখান থেকে পিবিপি অ্যান্ড পিভি শিখলে একটা পায়ে যাবা। পিবিপি অ্যান্ড পিভি শিখলে একটা পায়ে যাবা, দুটো কানেক্টেড। অথবা এআরআর অ্যান্ড পিভি শিখলেও একটা পায়ে যাবা তুমি, ঠিক আছে? দ্যাট মিনস এই প্রথম তিনটা শিখলে তুমি অবশ্যই একটা কোশ্চেন এখান থেকে পাবা, ঠিক আছে? ফাইন। সো এখান থেকে আমি ধরে নিলাম তুমি একটা কোশ্চেন অ্যান্সার করবা। এবার আসো মূলধন ব্যয়। মূলধন ব্যয় কি? মূলধন ব্যয় আমি তোমাকে বললাম যদি তুমি বন্ডের সূত্র শিখো তোমার অগ্রাধিকার শেয়ার কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি সাধারণ শেয়ার শিখো তোমার সংরক্ষিত আয় কমপ্লিট হয়ে যাবে। তার মানে দুইটা ফর্মুলা দিয়ে পুরো চ্যাপ্টার আমি তোমাকে শেষ করাবো। এটা প্রমিস তোমাদের সাথে, প্রমিস, ঠিক আছে? যদি এই ক্লাসটা আমি নেই আর কি, কারণ আমরা তো দুইজনে ভাগ করে নিব, আমিও নিব আবার হচ্ছে তোমাদের মুশফিক ভাইও ক্লাস নিবে, বাট ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে আমি নিব আর কি সামনে। ওকে, সো মূলধন ব্যয় ধরে নিলাম তুমি এখান থেকে একটা অ্যান্সার করবা, আর ঝুঁকি মুনাফার হার থেকে তোমাকে অবশ্যই একটা অ্যান্সার করতে হবে। তাহলে বাকি থাকে কয়টা? 1 2 3 4 5 6 7টা কোশ্চেন এখানে হয়ে গেছে। এই চ্যাপ্টার 2 তুমি অ্যান্সার না করলেও কোনো সমস্যা নাই। আবার দেখবা তুমি যখন এখান থেকে দুইটা কোশ্চেন পাবা, দুইটা কোশ্চেন পেলে এই দুইটা অ্যান্সার করতে গেলে এখানে একটা অ্যান্সার না করলেও তোমার কোনো সমস্যা নাই। তখন তুমি বেস্ট ওয়ান তোমার আইডেন্টিফাই করতে হবে। কারণ যেটা বিন্দুমাত্র তোমার কনফিউশন থাকবে সেটা তুমি অ্যান্সার করতে যাবে না। যেটাতে ফুল মার্কস তুমি 100% পাচ্ছ সেটা তুমি অ্যান্সার করতে যাবা। সো তোমার এখানে ব্যাপক অপরচুনিটি তুমি পাবা অ্যান্সার করার জন্য। সো ফাইন্যান্স একদম মানে আমার মনে হয় সেকেন্ড পার্ট থেকে ফাইন্যান্স ফার্স্ট পার্ট কয়েক গুণ ইজি। সো যাদের এই সামনে টেস্ট পরীক্ষায় এটা সহ আছে তাদের টেনশন করার কোনো দরকার নাই। সিলেক্টিভ এরকম কিছু পড়াশোনা করবা, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে দেখবা তোমার হয়ে যাবে। তা আবার বলি, এই সিলেকশনগুলা তাদের জন্য না যারা বেটার মার্কস এক্সপেক্ট করে, যারা 90+ মার্কস এক্সপেক্ট করে তাদের জন্য এরকম সাজেশন না। তারা সব কিছু পড়বে। এই সাজেশন হচ্ছে শুধু তাদের জন্যই যারা মোটামুটি পাস করে ফেলতে চায়, যারা অল্প পড়ে একটা মোটামুটি ভালো মার্কস তুলতে চায়, তাদের জন্য হচ্ছে এই পড়াশোনা। ফাইন। সো আমরা এই ফাইন্যান্স পড়াবো সেকেন্ড পার্ট শেষ হলে। এবার সেকেন্ড পার্ট আমরা কি পড়াবো? অনেকের কাছে এই সেকেন্ড পার্টটা একটা মানে ভয়ের নাম। অনেকে হচ্ছে ফার্স্ট পার্ট ভালো পারে কিন্তু সেকেন্ড পার্ট এখনো ধরেই নাই, এরকম অনেক স্টুডেন্ট আছে। মনে অনেকে বলতেছে হ্যাঁ সেটা আমি এরকম অনেকে বলতেছো না তোমরা? কেউ কি কোনো কোয়েশ্চেন করছে নাকি? কারো কাছে কি কোনো কোয়েশ্চেন? কোথায় আমি দেখতে পাচ্ছি না কেন? মানিক ভাইয়ের ক্লাস আছে কখন? এদিকে সেকেন্ড ইয়ার উঠতাম সেপ্টেম্বর 15 তারিখের দিকে। আচ্ছা, ওকে, আমি সরে দাঁড়াচ্ছি, নো প্রবলেম, আমি সরে দাঁড়াচ্ছি। ওকে, তোমরা স্ক্রিনশট তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যাদের অল্প পড়ে ভালো মার্কস তোলার যাদের ইচ্ছা বা যাদের সুপ্ত বাসনা, তারা চাইলে হচ্ছে এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে হচ্ছে তোমাদের জন্য আমার মনে হয় কিছুটা হলেও হেল্পফুল হবে, যেহেতু আমরা এগুলো এখন পড়াচ্ছি না। ফাইন, আই বিলিভ তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার আসো নেক্সট, আমরা সেকেন্ড পার্ট, যেটা অনেকের ভয়ের কারণ, বাট সে ভয় দূর করার জন্যই তোমাদের রেসিপি, ভয় দূর করার জন্যই তোমাদের হাবিব ভাইয়া। ম্যাক্সিমাম ক্লাসে কিন্তু আমি নিব ব্যাংকিংয়ে, সো কোনো ভয় পাওয়ার দরকার নাই। ওই টপিকগুলো পড়াবো যেখান থেকে অবশ্যই তোমার কোয়েশ্চেন আসবে, এবং ওই টপিকগুলো বলে দিব তোমাকে যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন কম আসলেও তোমাকে পড়তে হবে যদি তুমি ভালো মার্কস চাও, যদি তুমি এমসিকিউতে ভালো করতে চাও। সো টেনশন করার কোনো দরকার নাই। সাথে সাথে আমরা যেহেতু তোমরা জেনে অবাক হবা, ফাইন্যান্স অ্যাড হয়েছে 15-16 সেশনের দিকে ভর্তি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায়, হ্যাঁ অ্যাডমিশন মানেই তো ভর্তি। সো ভর্তি পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে এই ফাইন্যান্স ইনক্লুড হয়েছে 15-16 সেশনের দিকে। তার আগে ফাইন্যান্স ছিল না, ফাইন্যান্সের কোয়েশ্চেন আসতো না, বেশিরভাগ কোয়েশ্চেন আসতো এই ব্যাংকিংয়ের পার্ট থেকে। তবে
ব্যাংকিং পার্ট থেকে যে কোয়েশ্চেনগুলা সেগুলো ম্যানেজমেন্টে ঢুকাই দিত। কোথায় ঢুকাই দিত? সেগুলো ম্যানেজমেন্টের ভিতরে ঢুকাই দিত। সো এটার উপস্থিতি সে আগে থেকেই আছে। সো এটা কিন্তু ওভাবে আমাদেরকে পড়তে হবে। বললাম না ফাইন্যান্স থেকে ম্যাথ খুবই কম আসে, কনসেপ্টুয়াল জিনিসপত্র আসে, বাট এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসবে। এবং এগুলা যেমন ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, বর্তমানে ব্যাংক কয়টা আছে, কয়টা বাণিজ্যিক ব্যাংক, তার মধ্যে সরকারি ব্যাংক কয়টা, এই আপডেটেড কিছু ইনফরমেশন তোমাকে এখানে তোমাকে আপডেটেড থাকতে হবে কারেন্ট ওয়ার্ল্ডের সাথে, কারেন্ট কান্ট্রির যে সিচুয়েশন সেটার সাথে। সেগুলো কিন্তু আমরা করাবো, তোমাকে টেনশন করার কোনো দরকার নাই। এবার আসুন, আমাদের এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্যাংকিং এর পার্ট এবং আরেকটা হচ্ছে বিমার পার্ট, রাইট? দুইটা পার্টের কোয়েশ্চেনও আলাদা এবং তোমাকে ওভাবে অ্যান্সার করতে হবে। তুমি চাইলে সবগুলো ব্যাংকিং থেকে অ্যান্সার করবা, সেটা পারবা না। তুমি চাইলে সবগুলো ইন্স্যুরেন্স থেকে অ্যান্সার করবা, এটা পারবা না। অনেকের কাছে মনে হয় ইন্স্যুরেন্স খুবই ইজি, আমি সব অ্যান্সার করে দিব, 4টা কোয়েশ্চেন 4টা অ্যান্সার করে দিব, সেটা সম্ভব না। এবং এখান থেকে 7টা কোয়েশ্চেন আসবে, সবগুলো অ্যান্সার করবা, সেটাও সম্ভব না। এই ব্যাংকিং এর পার্ট থেকে কোয়েশ্চেন আসবে 7টা, অ্যান্সার করতে হবে 5টা। এবার আসি বিমার পার্ট থেকে কোয়েশ্চেন আসবে বাকি থাকে কয়টা? 4টা, অ্যান্সার করতে হবে তাহলে কয়টা? 2টা, অ্যান্সার করতে হবে 2টা। ভেরি ইজি, কারণ এখানে বোঝা যায় কোন জায়গা থেকে কোয়েশ্চেন অবশ্যই আসবে, বোঝা যায়। এখানে কোয়েশ্চেন চ্যাপ্টার কয়টা? 14টা থেকে কোয়েশ্চেন আসবে 11টা, 14টা থেকে কোয়েশ্চেন আসবে 11টা। আমি তোমাকে বলি কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে না। যেমন এই যে ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার, এখান থেকে খুব কম কোয়েশ্চেন আসে। যেমন বৈদেশিক বিনিময়, বৈদেশিক মুদ্রা, এখান থেকে খুব কম কোয়েশ্চেন আসবে সিকিউ, বাট এমসিকিউ আসবে, 1-2টা এমসিকিউ কোয়েশ্চেন এখান থেকে থাকবে, ঠিক আছে? সো এই দুইটা চ্যাপ্টার বাদ দাও, তাহলে এই 9টার মধ্যে ফাইন্যান্স হচ্ছে এতটুক পর্যন্ত, সরি ব্যাংকিং হচ্ছে এতটুক পর্যন্ত, আর বিমা হচ্ছে 1টা 2টা 3টা 4টা, এই 5টা চ্যাপ্টার। এখান থেকে শুরু করে এই 5টা হচ্ছে বিমা, আর এখান থেকে শুরু করে এগুলো হচ্ছে সবগুলো কি বলতো? ব্যাংকিং এর পার্ট। সো ব্যাংকিং থেকে এই 2টা বাদ দিলে বাকি থেকে কয়টা? 7টা। এই 7টা থেকে 7টা কোয়েশ্চেন চলে আসবে। সো তুমি বাকি 7টা চ্যাপ্টার যদি ভালো মতো পড়ো, 7টার মধ্যে থেকে যদি তুমি 5টাও পড়ো, তাহলে তুমি কোয়েশ্চেন কমন পাবা, এটার গ্যারান্টি। 5টা কোয়েশ্চেন কমন পাবা। এবার আসো নেক্সট, বিমা কোয়েশ্চেনই আসবে 4টা। কয়টা? কোয়েশ্চেনই আসবে 4টা। সো 4টা মানে এই তুমি 4টা চ্যাপ্টার পড়লে 4টা তো কমন পাচ্ছ, কিন্তু তোমার 4টা পড়ার দরকারই নাই সিকিউর জন্য, কারণ তোমার অ্যান্সার করতে হবে 2টা। তুমি যদি এই চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার কমপ্লিট করো, 2টা কোয়েশ্চেন অবশ্যই 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 পাবা। সো আর বাকিগুলো তোমার পড়াই দরকার নাই। এখানে 5টা কোয়েশ্চেন না, এই বিবিধ থেকে কোয়েশ্চেন আসে না, বাকি 4টা থেকে 4টা আসবে। এই বিবিধ থেকে কোয়েশ্চেন আসেই না, ধরতে গেলে খুবই কম আসে না, মানে রেয়ার। এটা একদম আসে না সেটা বলা আসলে উচিত হবে না, কারণ আজকে আসে নাই, কালকে আসতে পারে। বাট রেশিও হিসাব করলে, হিস্ট্রিক্যাল যদি আমি তোমাকে বলতে যাই, এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না। এই 2টা চ্যাপ্টার থেকে ব্যাংকিং খুব বেশি কোয়েশ্চেন আসে না। তাহলে 3টা চ্যাপ্টার বাদ দাও, বাকি থেকে কয়টা? 11টা। সো 11টা থেকে 11টা কোয়েশ্চেন আসবে। তার মধ্যে তুমি এবার সিলেক্ট করো এখান থেকে কোন 5টা তুমি ভালো মতো শিখবা, এখান থেকে কোন হচ্ছে 2টা তুমি ভালো মতো শিখবা। তবে আমার সাজেশন হচ্ছে এত অ্যাগ্রেসিভে যাওয়ার দরকার নাই। আই মিন তুমি 5টার জন্য শুধু 5টা পড়ে বসে থাকবা, সেটা কইরো না। 5টার জন্য তুমি মিনিমাম 6টা চ্যাপ্টার পড়বা। এখানে তুমি 2টার জন্য মিনিমাম তুমি 3টা চ্যাপ্টার পড়বা। সেই 3টা চ্যাপ্টার কোনটা? এটা অবশ্যই পড়বা, এটা অবশ্যই পড়বা, এটা অবশ্যই পড়বা। এবার এখান থেকে তুমি কোন চ্যাপ্টারটা পড়বা আমি একটু তোমাকে বলি। কেন্দ্রীয় ব্যাংকের একটা টপিক আছে, সেটা হলো ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। সেটা হচ্ছে কি বলতো? এখান থেকে কোয়েশ্চেন আসবে, দুনিয়া উল্টে যাইতে পারে, বুঝছো? দুনিয়া উল্টে যাবে, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন না আসে থাকবে না, এরকম ব্যাপারটা। টপিকটা একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ। যারা এখনো সেকেন্ড পার্ট ধরো নাই, তাদের জন্য এগুলো আকাশ ভাঙা তারার মতো হইতে পারে, বুঝছো? ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কেন্দ্রীয় ব্যাংকের, কিন্তু বই খুললেই দেখবা হাবিব ভাইয়ার এই টপিকগুলো একদম চোখের সামনে ভাসবে তোমার, ঠিক আছে? এবার আসা নেক্সট ওয়ান হচ্ছে, এখান থেকে কোশ্চেন একটা অবশ্যই পাবা এবং এটা অবশ্যই তুমি অ্যান্সার করবা, এবং তোমাকে এমনভাবে পড়াবো এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে যা আসবে আসুক তুমি অ্যান্সার করতে পারবা এবং আসবে ওভাবে। সো কেন্দ্রীয় ব্যাংকের এই টপিকটা পড়লে তুমি সিকিউ কনফার্ম। এবার আসো বাণিজ্যিক ব্যাংকের কিছু নীতি আছে। এই নীতিগুলো যদি তুমি পড়ো, তাহলে মোটামুটি একটা কোশ্চেন তুমি এখান থেকে পাবা। এবার আসো ব্যাংক হিসাব আছে অনেকগুলা,
কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট তিনটা, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড এফডিআর যেটাকে বলি। এই তিনটা যদি তুমি ভালো মতো পড়ো তুমি অবশ্যই এখান থেকে কোয়েশ্চেন পাবা, অবশ্যই। এবং এটা এত ইজি, তুমি যদি অ্যান্সার না দাও তুমি আফসোস করবা। এই চ্যাপ্টারটা এত ইজি। একটা হচ্ছে জলদি সব একই কালার দিয়ে লিখছি কেন, এটা ব্যাড হ্যাবিট আমার। একটা হচ্ছে চলতি হিসাব, আরেকটা হচ্ছে সঞ্চয়ী হিসাব, আরেকটা হচ্ছে বানান ভুল করলে কর্তৃপক্ষ দায়ী নয়, মনে রাখবা। এবং আরেকটা হচ্ছে তোমার স্থায়ী হিসাব, এফডিআর বলি। স্থায়ী হিসাবকে আমরা, যাদের আব্বু বিদেশি, হ্যাঁ, তারা এফডিআরটা বেশি চিনে, কারণ ওরা একটা দুইটা তিনটা তোমাদের নামে, তোমার বোনের নামে, তোমার আম্মুর নামে এফডিআর থাকবেই মাস্ট, যারা বিদেশিওয়ালা তাদের। হ্যাঁ, সো ফিক্সড ডিপোজিট রিসিট, এটার সাথে স্থায়ী সম্পদ সেম কথা। সো এই তিনটা জিনিস তুমি যদি আগা থেকে গোড়া, টপ টু বটম তুমি যদি শেষ করতে পারো তুমি অবশ্যই কোশ্চেন একটা পাবা। ফাইন। হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এখানে হচ্ছে ব্যাংক ড্রাফট, নাম শুনছো না? পে অর্ডার, ব্যাংক ড্রাফট। তার আগে বলি কিছু হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো ভালো মতো শিখবা। এই বৈশিষ্ট্য এবং ব্যাংক ড্রাফট, পে অর্ডার, এই জিনিসগুলো শিখলে তুমি এখান থেকে অবশ্যই কমন পাবা এই চ্যাপ্টার থেকে। ফাইন, এটা কাজে লাগবে, যাদের সেকেন্ড পার্ট আছে তাদের এটা কাজে লাগবে, আর যাদের নাই তারাও ভালো মতো দেখো। এগুলো তুমি একদিন বলবা যে ভাইয়া ওই দিন যে লিখে দিয়েছিলেন ওটা আর একটু দেন তো, এই কথাটাই তুমি বলবা। এবার আসো নেক্সট, চেক বিনিময় বিল। এখান থেকে চেকের কিছু প্রকারভেদ আছে, কয়েক ধরনের চেক হইতে পারে, বিশেষ করে 3 ধরনের প্রধানত, বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক। এই 3টা চেক পড়লে তুমি একটা কোশ্চেন কমন পাবা। বাহক চেক আমি একটু লিখে দিচ্ছি এই জায়গায়, বাহক চেক, হুকুম চেক, আর একটা হচ্ছে দাগ কাটা চেক। বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক। বাহক, হুকুম, দাগ কাটা, এই 3টা যদি পড়ো তাহলে অবশ্যই অ্যান্সার পাবা। আর খ নম্বরের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, বিনিময় বিল এবং অঙ্গীকারপত্র, এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, পার্থক্য কোন কোন জায়গায়, বইয়ে সুন্দর করে একটা ছক দেওয়া আছে, এটা দেখলেই তুমি বুঝতে পারবা। সো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এবার আসো নেক্সট, এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। ব্যাংক তহবিল মানে ও টাকা কই থেকে পায়, তারপর হচ্ছে কাকে কাকে লোন দেয়, তারপর কি কি জামানত রাখে, এই জিনিসগুলো এখানে লাগে, ঠিক আছে। এবার বৈদেশিক বিনিময় মানে হচ্ছে ওই যে লেটার অফ ক্রেডিট, প্রত্যয়পত্র, এটার কয়েকটা প্রকারভেদ আছে। বৈদেশিক বিনিময় কিভাবে হয়, কোন কোন দলিল ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল নর্মাল, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট সিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। যেমন ব্যাক টু ব্যাক একটা প্রত্যয়পত্র আছে, খুব ইম্পর্টেন্ট। ঘূর্ণায়মান প্রত্যয়পত্র আছে একটা, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আসো, এখান থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। সেই কোশ্চেন কোন জায়গা থেকে থাকবে? সেই কোশ্চেন থাকবে হচ্ছে ডেবিট কার্ড থেকে অথবা ক্রেডিট কার্ড থেকে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড লিখে রাখো। ডেবিট কার্ড, ট্রাম্প কার্ড আবার লিখো না, ডেবিট কার্ড। আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড, আরেকটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। এই জিনিসটা যদি তুমি ভালো মতো জানো, বিশেষ করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আরেকটা এমসিকিউর জন্য এটিএম, হ্যাঁ, আরেকটা হচ্ছে অটোমেটেড ক্লিয়ারিং হাউস, এগুলো এমসিকিউর জন্য অথবা খ নাম্বারের জন্য এবং ক নাম্বারের জন্য। এর জন্য ডেবিট, ক্রেডিট, মোবাইল ব্যাংকিং, এগুলো মোর দ্যান এনাফ। চ্যাপ্টারটা মাত্র 4 থেকে 5 পেজের, খুবই ছোট, অল্প, বাট আসবে এটা কনফার্ম। ফাইন। সো আমাদের ব্যাংকিং পার্ট গেল। এই ব্যাংকিং পার্টের আমার টোটাল 7টা কোয়েশ্চেন আসবে, 5টা অ্যান্সার করতে হবে। তুমি কোনটা অ্যান্সার করবা? তুমি অবশ্যই আমি একটা ভিন্ন কালার দিই। আমি হচ্ছে কালার দিব হচ্ছে, কোনটা দিব? কালার দিব হচ্ছে এই লাল কালারটা দিই। যেমন তুমি কেন্দ্রীয় ব্যাংক থেকে অবশ্যই অ্যান্সার করবা, অবশ্যই এই জায়গা থেকে অ্যান্সার করবা। এবার আসো চলতি, সঞ্চয়ী, স্থায়ী, এখান থেকে অবশ্যই তুমি অ্যান্সার করবা, 2টা গেল। এবার আসো বিনিময় বিল, বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক, এখান থেকে তুমি অবশ্যই অ্যান্সার করবা, কয়টা গেল? 3টা। ইলেকট্রনিক আধুনিক ব্যাংকিং, এখান থেকে তুমি একটা অবশ্যই অ্যান্সার করবা, কয়টা গেল? 4টা। বাকি থেকে কয়টা? 1টা। এখন একটা তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে লিখবা, ঠিক আছে। যেমন ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, এখানে কি কোয়েশ্চেন আসবে জানো? এখানে কোয়েশ্চেন আসবে হচ্ছে তোমার একক ব্যাংক আছে না, একক ব্যাংক, আচ্ছা এটা তো ডিফারেন্ট কালার ইউজ করতে হবে। একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, নাম শুনছো না? একক ব্যাংক, তারপর শাখা ব্যাংক, চেইন ব্যাংক, মোটামুটি এই 3টা পড়লে তুমি এখান থেকে একটা কোয়েশ্চেন পেয়ে যাবা, আর 2টা আছে সরকারি ব্যাংক, বেসরকারি তফসিলভুক্ত, অতফসিলভুক্ত, এগুলো তুমি নাম দেখলে পারবা, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না।
বাট বাট এই তিনটা পড়লে এখান থেকে তুমি একটা অ্যান্সার পেয়ে যাবা। সো চাইলে তুমি এখান থেকেও অ্যান্সার করতে পারো, অথবা তুমি চাইলে বাণিজ্যিক ব্যাংক থেকে একটা অ্যান্সার করতে পারো, যেগুলো খুবই সিম্পল। তারপরে হচ্ছে তুমি চাইলে হস্তান্তরযোগ্য থেকেও করতে পারো। সো বাকিগুলো তোমার জন্য অপশনাল, যেটা তোমার পছন্দ হয় তুমি সেটা করবা। ফাইন, এটা গেল ব্যাংকিংয়ের পার্টটা। এবার আসলে বিমার পার্টটা একটু বলি। বিমা আমার খুবই পছন্দের একটা সাবজেক্ট, মানে টপিক। বিমা এত সুন্দর করে এটা পড়া যায়, এত মজা করে এটা পড়া যায়, মানে আনবিলিভেবল। হ্যাঁ, আনবিলিভেবল। ইভেন ব্যাংকিংয়ের পার্ট থেকে আমার বিমার পার্টটা এত মজা লাগে পড়ে। হ্যাঁ, দেখো, সো বিমার এখান থেকে তুমি কি কি পাবা? বিমার এখান থেকে হচ্ছে তুমি বিমার কিছু হলো বৈশিষ্ট্য আছে, কিছু নীতিমালা আছে, কয়েকটা নীতিমালা আছে। এই নীতিমালাগুলো যদি তুমি অবশ্যই পড়ো, তুমি একটা কোশ্চেন এখান থেকে পাবা। সৎ বিশ্বাসের নীতি, তারপর হচ্ছে তোমার ক্ষতিপূরণের নীতি, ঠিক আছে? তারপর হচ্ছে প্রত্যক্ষ কারণ খোঁজার নীতি, স্থলাভিষিক্তকরণ নীতি, যে কটা নীতি বললাম না, দেখবা তুমি যদি 10টা কোশ্চেন দেখো 6 থেকে 7টা কোশ্চেন এই জায়গাগুলো থেকে আসছে। তারপর আরেকটা হচ্ছে তোমার আরেকটা ইম্পর্টেন্ট, যেটা বিমাযোগ্য স্বার্থের নীতি। এই কয়টা, যে কয়টা বললাম এখন, এই কয়টা যদি তুমি 5টা যদি এগুলো ভালো মতো শিখো, তুমি এখান থেকে একটা কোশ্চেন সিকিউ মাস্ট পাবা, ধরে রাখতে পারো, ঠিক আছে? জীবন বীমা প্রকারভেদের মধ্যে থেকে কোশ্চেন অবশ্যই আসবে। প্রকারভেদের মধ্যে কি 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 জানবা? একটা হচ্ছে মেয়াদি বীমা জানবা, আরেকটা জানবা হচ্ছে তোমার হচ্ছে আজীবন, একটা হচ্ছে আজীবন, একটা হচ্ছে সাময়িক। এই তিনটা টপিক তুমি জানলে তোমার সিকিউ কনফার্ম তুমি অ্যান্সার করতে পারবা। আর এমসিকিউর জন্য কিছু আলাদা টপিক আছে, যেমন পুনর্বীমা, মৃত্যুহার পঞ্জি কি, দ্বৈত বীমা কি, ঠিক আছে? এই টাইপের কিছু কোয়েশ্চেন আসবে। শেষ, কমপ্লিট। নবীমা পত্রের প্রকারভেদ আছে, প্রকারভেদটা একটু জেনে নিতে হবে। প্রকারভেদ থেকে এখানে কোয়েশ্চেন আসবে। অগ্নিবীমা প্রকারভেদ থেকে কোয়েশ্চেন আসে, মেনলি প্রকারভেদ থেকে কোয়েশ্চেন আসবে। নবীমা পত্রে কিছু ক্ষতি আছে, এই ক্ষতিগুলো যদি তুমি জানো তাহলে 100% কমপ্লিট। ক্ষতির প্রকারভেদ, কত ধরনের ক্ষতি হতে পারে, এই যে এরকম একটা জিনিস এখানে আছে, এটা একটু দেখে নিতে হবে। আর বিবিধের মধ্যে শস্য বীমা, গবাদি বীমা, হ্যান ত্যান হাবিজাবি, ব্যক্তিগত দুর্ঘটনা, এগুলো দরকার নাই, এগুলো না শিখলেও কোনো দরকার নাই। আমি বেশি প্রায়োরিটি দিব এটা। এই দুটো যদি শিখো তাহলে তোমার মোটামুটি 90 to 95% কমপ্লিট আমি বলতে পারবো। আর এটা শিখলে 100% তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। আর যেহেতু দুইটা কম্পালসারি অ্যান্সার করতে হবে, তাহলে তুমি কেন বাদ দিবা? এই কাজটা করা যাবে না। যেমন বাংলাতে তোমার হচ্ছে উপন্যাস, নাটক, ওখানে কম্পালসারি থাকে না, এখান থেকে এটা একটা অ্যান্সার করতেই হবে। পদ্য, এখান থেকে অ্যান্সার করতেই হবে। এখানে ব্যাপারটা সেম। ফাইনাল ব্যাংকিং এবং হচ্ছে ইন্স্যুরেন্স তোমার অ্যাডজাস্ট করে পড়তে হবে, ঠিক আছে? সো মোটামুটি একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যারা চাচ্ছ একটু স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমার অল্প পরে ভালো একটা রেজাল্ট তুমি করার এখানে চান্স আছে। বাট এই সেকেন্ড পার্টে আমরা কোনো অল্প পড়াবো না, আমরা কোনো শুধু মানে ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য আমরা এখানে পড়াবো না। শুধু হচ্ছে যারা এতদিন পড়াশোনা করে নাই শুধু তাদের জন্য না, যারা পড়াশোনা করছে তাদেরও যেন রিভিশন হয়, যারা পড়াশোনা করে নাই তাদেরও যেন একটা ভালো রেজাল্ট হয়, কিংবা অল্প পরে তারাও যেন ভালো করতে পারে, সেই জায়গাটায় আমরা এখানে দেখবো। এটাকে বলা হচ্ছে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ বা কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রাম। এই একটার মধ্যে তুমি সব কিছু এত গোছালোভাবে পাবা। ইভেন যারা এখন ইতিমধ্যে এনরোল হয়ে গেছো, তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো আমাদের যে আর্কাইভ ক্লাসগুলো দেখে প্রিভিয়াস আমাদের কেমন ছিল। জাস্ট তোমাকে আমি একটা এক্সাম্পল দেই। আমরা প্রথম যে লেকচারটা নিয়েছি HSC 25-এ, যারা ইতিমধ্যে এনরোল করেছো তাদের জন্য বলতেছি, লেকচার 1 যেভাবে নিয়েছি, তুমি একদম লাস্ট লেকচার যে সাবজেক্টের জন্য যেত হয় 15, কোনোটার জন্য 20, কোনোটার জন্য 12, এরকম যেটা হয় আর কি, লাস্ট লেকচারটা দেখবা। ফার্স্ট লেকচার, লাস্ট লেকচার, দুটো তুমি কম্পেয়ার করবা। আমাদের শুরুতে যে মোটিভেশন ছিল, যে ইচ্ছা ছিল বা যে আগ্রহ নিয়ে আমি পড়িয়েছি, লাস্টের ক্লাসে, লাস্টের লেকচারে তার কোনো ব্যত্যয় ছিল কিনা, তার কোনো গাফিলতি ছিল কিনা, জাস্ট তুমি এটা একটু দেখবা। দ্যাট মিনস আমরা যা বলবো তার চাইতে বেশি কিছু দেওয়ার তোমাদেরকে ট্রাই করব ইনশাল্লাহ। সো আমার মনে হয় মোটামুটি তোমাদেরকে আমি দেখাতে পেরেছি আমরা কি কি পড়াতে যাচ্ছি, বা তোমাকে কিভাবে পড়তে হবে নিজেকে গোছানোর জন্য, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখিয়েছি। আমরা এখানে কোনো টপিক বাদ দিব না, কোনো চ্যাপ্টার বাদ দিব না, তারপর হচ্ছে কোনো চ্যাপ্টারের কোনো টপিকও বাদ দিব না, সবগুলো আমরা কভার করব। আর কি কি পড়বো এখানে একটা আমাদের ছিল, তোমরা অনেকক্ষণ ছিল, আমি জাস্ট আরেকটু কথা বলে শেষ করে দিব, আর বেশি সময় নিব না। কিভাবে পড়াবো, এখানে
তোমাদের প্রত্যেকটা টপিকের বেসিক আগে ক্লিয়ার করব, প্রত্যেকটা টপিকের বেসিক ক্লিয়ার করব, প্রত্যেকটা টপিকের হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। যারা এতদিন পড়াশোনা করে নাই, কিছু জানে না, কোনোদিন শুনেও না এই চ্যাপ্টার নিয়ে, কোনোদিন এই চ্যাপ্টার নাম পর্যন্ত শুনে নাই, বই খুলে দেখবে দূরের কথা, তাদের জন্যও আমাদের এই ক্লাসটা। সো বেসিক টু অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স। টেনশন করার কোনো দরকার না। অনেকে এতদিন ভয়ে ছিল ভাইয়া বেসিক পড়ানো হবে কিনা, ভাইয়া আমি তো বেসিকে দুর্বল, ভাইয়া আমি তো পড়ি নাই, খুবই দুর্বল। সো তাদেরকে সবল করার দায়িত্ব আমাদের। এখানে শেষ না, এখানে শেষ না, এটা মাত্র শুরু। শেষ কোথায়? শেষ হচ্ছে এইচএসসি টু অ্যাডমিশন, এইচএসসি টু অ্যাডমিশন। শুধু আমাদের ফোকাস, মনে রাখবা, আমাদের ফোকাস এইচএসসিতে না, আমাদের ফোকাস একই সাথে এইচএসসিতে, একই সাথে আমাদের ফোকাস অ্যাডমিশনে। এইচএসসি নিয়ে আমরা পড়ে থাকবো না। সো তোমাদের টপিকগুলোকে আমরা এমনভাবে সাজাবো, এমনভাবে তৈরি করব যেন তোমরা এই টপিকগুলো সেম ওয়েতে যেন অ্যাডমিশনে তুমি কাজে লাগাইতে পারো। ফাইন, নেক্সট। প্রথম টার্গেট যেহেতু এইচএসসি, আমরা এইচএসসিকে বেশি ফোকাস দিব। কিভাবে? আমরা এখানে যে সিকিউগুলো প্র্যাকটিস করাবো, প্রত্যেকটা যে বেসিক টু অ্যাডভান্স টপিক ক্লিয়ার করবো না, সেই প্রত্যেকটা টপিকের সিকিউ থাকবে। কি থাকবে? সিকিউ। ডেফিনেটলি এগুলো থাকবে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন, বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন। সো বোর্ড কোয়েশ্চেন হওয়াতে তোমার কি হবে? তোমার একই সাথে প্র্যাকটিস হয়ে যাবে, বোর্ড কোয়েশ্চেনগুলোও প্র্যাকটিস হয়ে যাবে। কারণ আজকে হোক কালকে হোক তোমার সেই বোর্ড কোয়েশ্চেনগুলো করতেই হবে তোমার বোর্ডে ভালো করার জন্য। সো সিকিউগুলো আমরা এমনভাবে পড়াবো যেন তোমার বোর্ড কমপ্লিট হয়। সেম আমরা অনেকগুলো এমসিকিউ এখানে প্র্যাকটিস করাবো এবং সেগুলো বোর্ডের আদলে। কিছু কিছু আমরা এখানে পাবলিক ইউনিভার্সিটির, ডিইউ কিংবা আদার্স ইউনিভার্সিটি কিছু অ্যাডমিশন, আমরা কিছু এমসিকিউ এখানে ঢুকাই দিব যেন তুমি একটু একটু ইউজ টু হও, অভ্যস্ত হও। এটা হবে আমাদের স্টাইল। এখানে শেষ না, এগুলো তো এখানে পড়াবো। আমরা এখানে তোমাদের কিছু বাসায় প্র্যাকটিসের জন্য আমি তোমাদেরকে দিয়ে দিব। আমরা এখানে কিছু প্র্যাকটিসের জন্য দিয়ে দিব যে এগুলো তোমাদের হোমওয়ার্ক, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। কোনো কোয়েরিজ থাকলে কিউএনএ গ্রুপে গিয়ে তুমি আপলোড করে দিবা। এরকম কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিব। যদি তুমি ক্লাস করার পর সাথে সাথে গিয়ে এগুলো তুমি যদি কমপ্লিট করো, এই প্র্যাকটিসগুলো, দেখবা তোমার 100% ওই চ্যাপ্টার নিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। এই কাজটা তোমাকে করতে হবে। এখনো সবাই উন্মুক্ত, তো এই জন্য আমি কাউকে ফোর্স করার সুযোগ নাই। বাট যখনই ক্লাস শুরু হবে তখন দেখবা যে কীভাবে তোমাদেরকে ফোর্স করি শুধু পড়াশোনার জন্য। ফাইন, সো এই হলো প্র্যাকটিস। এবার আসো, সিকিউ তো গ ফোকাসড করবো বেশি, বাট আমরা ক খ এর জন্য আলাদা কিছু তোমাদেরকে সাজেশন দিয়ে দিব, আলাদা কিছু সাজেশন তোমাদেরকে দিয়ে দিব যেন তোমাদেরকে পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষার প্রিপারেশন নিতে গিয়ে তোমাদেরকে ব্যাক পেতে না হয়। আমরা অনেকে কি করি, গ নিয়ে ফোকাসড থাকি, ক খ আল্লাহ মালুম। এই জন্য পরীক্ষার হলে গিয়ে কি হয়, গ পারতেছি কিন্তু ক খ না পারার কারণে টিচারের ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে, এই ভয়ে আমরা ওটা অ্যান্সার করি না। অনেকগুলো কোয়েশ্চেন যার কারণে ক খকে প্রায়োরিটি দিতে গিয়ে গ এর টোটাল 7 মার্কস আমার ফরগো করতে হয়, আমাকে বাদ দিয়ে দিতে হয়, উল্টাপাল্টা অ্যান্সার করতে হয়, উদ্দীপক দেখে আমাকে নিজের মনের মাধুরী মিশিয়ে লিখতে হয়। সো এই জন্য এই ক খকে মানে একটা ভালো লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা তোমাদেরকে সাজেশন দিয়ে যাব। সো টেনশন করার কোনো দরকার নাই। সো এই হচ্ছে আমাদের মোটামুটি পড়ানোর স্টাইল হবে, বা আমরা এভাবেই পড়াবো তোমাদেরকে। দেন নেক্সট, সো এই হচ্ছে মোটামুটি তোমাদের সব কিছু পড়িয়ে ফেলেছি। এবার আসে কিউএনএ সেশন। এই কিউএনএ সেশনে কী হবে, তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এই পুরো লেকচার রিলেটেড, অ্যাকাউন্টিং হোক কিংবা ফাইন্যান্স হোক, কারো কোনো কোয়েশ্চেন্স থাকে কোনটা কীভাবে হবে, কীভাবে কী পড়াবো, হাবি যাবি যত কোয়েশ্চেন আছে তোমরা চাইলে এখন কমেন্ট করতে পারো। বললাম না আমি একটা ফ্লোর দিব, এই সেই ফ্লোরটা তোমরা কোয়েশ্চেন করতে পারো উন্মুক্ত। আমি একটু দেখবো যে কে কী কোয়েশ্চেন করতেছে। হ্যাঁ, আমরা যে ক্লাস করাবো না, যে ক্লাস প্রত্যেকটা লেকচারের আমাদের পিডিএফ থাকবে, মানে এরকম স্লাইড থাকবে, প্রত্যেকটা লেকচারের এরকম স্লাইড থাকবে। আমরা এরকম খালিতে এইরকম জায়গায় তোমার মানে ব্ল্যাকবোর্ডের মতো এই জায়গায় তোমাকে লিখাবো না বা পড়াবো না। আমরা পড়াবো প্রত্যেকটা আমাদের স্লাইডের, মানে প্রত্যেকটা লেকচারের এরকম বেশ কিছু সুসজ্জিত স্লাইড থাকে, যে স্লাইডগুলো তৈরি করার জন্য আমাদের অনেক সময় দিতে হয়। ঠিক আছে, অনেক কষ্ট করে স্লাইডগুলো বানানো লাগে, অনেক এফোর্ট দিয়ে স্লাইডগুলো বানানো লাগে, অনেক কিছু অ্যাড করতে হয়, অনেক কিছু বাদ দিতে হয়, অনেক সময় যায়। সো এগুলো ডেফিনেটলি প্রত্যেকটা লেকচারের জন্য এটা থাকবে। এবং ক্লাস শেষ হলে আমরা সাথে সাথে ওই ক্লাসের যে ক্যাপশন থাকে উপরে, ওই ক্যাপশনের নিচে ক্লাস পিডিএফ দিয়ে ওটা আপলোড করে দিব। এটা তুমি তোমার মনের মতো করে সময় নিয়ে তুমি এটা দেখতে পারবা। ইনফ্যাক্ট যদি তুমি চাও সেটা প্রিন্ট করে তুমি বাসায় পড়বা, তাও তুমি পড়তে পারবা।
এটা আরও বেটার ওয়ে। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আলাদা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আলাদা, এবং কিছুদিন পরে হয়তো এমন হইতে পারে ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আলাদা হয়ে যেতে পারে, আলাদা একটা ডিপার্টমেন্ট হইতে পারে, যেহেতু আলাদা বিমা সেক্টর আছে বর্তমানে বাংলাদেশে, ব্যাংকিং সেক্টর যেহেতু আলাদা, ভালোভাবে তারা ডিল করছে। সো এই জন্য ঢাকা ইউনিভার্সিটি ব্যাংকিং এবং ঢাকা ইউনিভার্সিটি টোটাল 9টা ডিপার্টমেন্ট আছে। ঢাকা ইউনিভার্সিটি টোটাল 9 ডিপার্টমেন্ট আছে, 9 ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টের নামগুলো একটু তোমাদেরকে আমি বলি, তাহলে তোমরা এখন থেকে অভ্যস্ত হবা। একটা হচ্ছে নাম্বার ওয়ান, যেহেতু আমি ফাইন্যান্সে পড়ি, ডেফিনেটলি ফাইন্যান্স লিখতে হবে, ডেফিনেটলি ফাইন্যান্স লিখতে হবে, ডেফিনেটলি ফাইন্যান্স লিখতে হবে। 2 নম্বরে হচ্ছে আমি যেহেতু অ্যাকাউন্টিং পড়াই, অ্যাকাউন্টিং লিখতে হবে। তারপর তোমাদের বুলবুল ভাইয়া যেহেতু ব্যাংকিংয়ে পড়ে, সো ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স লিখতে হবে, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স লিখতে হবে। তোমার স্নেহা আপু যেহেতু ম্যানেজমেন্টে পড়ে, আমাদের ম্যানেজমেন্ট লিখতে হবে। আমাদের ম্যানেজমেন্ট একটা চ্যাপ্টার, সরি একটা ডিপার্টমেন্ট, আবার ম্যানেজমেন্ট এমআইএস একটা আলাদা ডিপার্টমেন্ট। এমআইএস মানে হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, দুটো আলাদা ডিপার্টমেন্ট। 6 নাম্বার হচ্ছে এগুলো কোনো মানে মানের ঊর্ধ্বক্রম অধক্রম এরকম কিছু না, এটা আমি র্যান্ডমলি লিখতেছি, সো কেউ আবার ভাইব না এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তারপর হচ্ছে তোমার ওএসএল, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ। তারপরে 7 নাম্বার হচ্ছে আইবি, ইন্টারন্যাশনাল বিজনেস। তারপরে 8 নাম্বার হচ্ছে টিএচএম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তারপর 9 নাম্বার একটা কি ভুলে গেছি নাকি? ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট, এমআইএস, ওএসএল, আইবি, টিএচএম। আরেকটা ডিপার্টমেন্ট আছে, হোয়াট ইজ দিস? আরেকটা ডিপার্টমেন্ট কোনটা? কারো কি মনে আছে নাকি? 9টা ডিপার্টমেন্ট ছিল তো, 1 2 3 4 5 6 7 8 9। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ও সরি, মার্কেটিং। টোটাল এই 9টা ডিপার্টমেন্ট আছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এফবিএস মানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এই অনুষদে এই ফ্যাকাল্টিতে টোটাল হচ্ছে 9টা ডিপার্টমেন্ট আছে। ডেফিনেটলি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ইজ ওয়ান অফ দ্যাম। তোমরা কি কোয়েশ্চেন করছো আমি একটু দেখি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া স্টার দিয়ে, আচ্ছা ভাইয়া আমারও কি লিখতে হবে? কি লিখবা তুমি? ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের পার্থক্য কীভাবে বুঝবো? গ নাম্বার স্টার মোবাইল ব্যাংকিং, এগুলো আমরা ক্লাসে পড়াবো, টেনশন নাই, এগুলো আমরা ক্লাসে পড়াবো। ভাইয়া পুকি কালার দিয়ে লিখেন। হ্যাঁ লিখলাম। আর্টসের ক্লাস কখন? আর্টসের ক্লাস হচ্ছে কখন? আর্টসের কালকে ক্লাস আছে, পরিণতি আছে কালকে। তারপর হচ্ছে ডেবিট কার্ড, তোমার টাকা জমা আছে, সেই টাকা উত্তোলন করা, আচ্ছা ওয়ান্সার দিয়েছে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, ওকে। তারপর হচ্ছে ব্যাঙ্কের ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট ডিউতে আছে। তারপরে আচ্ছা ভাই সিকিউগুলো কি পিডিএফ দেওয়া? হ্যাঁ দেওয়া হবে। তারপরে আচ্ছা ভাইয়া অপূর্ব কি করছে কোয়েশ্চেন, সিকিউ কীভাবে লিখলে নাম্বার বেশি পাবো? ওকে, সিকিউ কীভাবে লিখলে বেশি নাম্বার পাবো? হ্যাঁ, নাম্বার আসলে সিকিউ রিটেনে মানে যেগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এখানে সিকিউতে ভালো মার্কস তোলা এটা খুবই একটা কঠিন একটা জিনিস। হ্যাঁ, বাট এই কঠিন জিনিসটাকে আমাদেরকে রপ্ত করতে হবে, আয়ত্ত করতে হবে। আমি নিজে কি করতাম 9 10-এ, মনে হয় এরকম 9-এর দিকে থাকতে বা তার আগে হচ্ছে আমি সৃজনশীল যখন লিখতাম প্যারাগ্রাফের মতো করে ফেলতাম। কি করতাম? প্যারাগ্রাফের মতো, এখান থেকে শুরু করছি, এনে এসে কোয়েশ্চেন শেষ করছি। খুবই বাজে একটা জিনিস, যদিও প্লাস পাইছিলাম 8-এ, বাট এটা ব্যাড, এটা সিকিউতে যায় না। সিকিউ কি করতে হয়? ক নাম্বার 1 লাইনে শেষ করতে হবে, মাস্ট। এটা যত বড় করবা তোমার মার্কস কমতে থাকবে। ক নাম্বার যত লম্বা করবা, যত বেশি লিখবা, মার্কস কমতে থাকবে। ইভেন তুমি যদি 2 লাইন করো এখানে, তোমাকে মার্কস দিবেই না। ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে মার্কস দিবেই না, এখানে 1 লাইন লিখতে হবে। খ নাম্বার এখানে 2টা প্যারা মাস্ট করতে হবে, একটা জ্ঞানমূলকের জন্য যে এটাকে এই বলে, ঠিক আছে? যেমন ধরো ফাইন্যান্সের দীর্ঘমেয়াদী গোল কি? কোয়েশ্চেন করছে, ব্যাখ্যা করো। তুমি বলবা যে ফাইন্যান্সের দীর্ঘমেয়াদী গোল হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, শেষ, এটাই জ্ঞানমূলক, শেষ। এখানে লিখে দিবা এটা সম্পদ সর্বাধিকরণ।
এবার সেকেন্ড প্যারাতে ডেফিনেটলি মাঝখানে এক লাইন ফাঁকা রাখতে হবে। সো সেকেন্ড প্যারাতে লিখবা যে সম্পদ সর্বাধিকরণ হচ্ছে একটা কোম্পানির শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা। এটা একটা দীর্ঘমেয়াদী গোল। এটা অর্থ সময় মূল্যকে বিবেচনা করে, এটা নগদ প্রবাহকে বিবেচনা করে, এটা ঝুঁকিকে বিবেচনা করে। এগুলো লিখবা। এই হচ্ছে তোমার অনুধাবনমূলক। সো খ নাম্বার শেষ। দ্যাট মিনস দুইটা প্যারা করে লিখতে হবে, এক প্যারা জ্ঞানমূলক, এক প্যারা অনুধাবনমূলক। তারপর আসো নেক্সট গ নাম্বার। গ নাম্বার যেহেতু 3 নাম্বার, এখানে তোমাকে 3টা প্যারা লিখতে হবে, একটা জ্ঞানমূলকের জন্য, একটা অনুধাবনমূলকের জন্য, একটা প্রয়োগমূলকের জন্য। ডেফিনেটলি প্রত্যেকটা প্যারার মাঝখানে একটা লাইন গ্যাপ রাখবা যেন বোঝা যায় তুমি এখানে একটা প্যারা করছো। ফাইন। ক নাম্বারে কি লিখবা? যে বলবে যে কিছু ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিল, একটা চুম্বকীয় একটা প্লাস্টিক কার্ড যেটা দিয়ে অ্যাকাউন্টে টাকা না থাকলেও টাকা তোলা যায়, এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স বলে দিছে। বলছে এটা কোন ধরনের কার্ড, এটার সুবিধা লিখো, এরকম বলছে। তা তুমি লিখবা যে উদ্দীপকে যে কার্ডটির কথা বলা হয়েছে সেটা ক্রেডিট কার্ড। শেষ, প্রথম লাইন শেষ। এইটা যদি তুমি না লিখো জ্ঞানমূলক, গ নম্বরে যদি এই কথাটা না লিখো, তাহলে তোমাকে কোনো মার্কস দিবে না। ওই নিচে কি লিখছো হাবি যাবে, এগুলো পড়বেই না টিচার। সো এই জন্য ঘ নাম্বারে জ্ঞানমূলকটা ভেরি ইম্পর্টেন্ট। এটা রাইট হওয়া মানে তোমার কোয়েশ্চেন রাইট। বাকিগুলো যদি তুমি হাবি যাবি উল্টোপাল্টাও লিখো, তাও তোমাকে মার্কস দিবে। সো ক নম্বরে সেটা লিখছো। খ নম্বরে লিখবা ওই ক্রেডিট কার্ডটা কি, এটা কিভাবে ইউজ করে। তারপর গ নম্বরে গিয়ে উদ্দীপকের সাথে তোমাকে ট্যাগ করতে হবে। কি ট্যাগ করবা? উদ্দীপকের সাথে ট্যাগ করবা হচ্ছে উদ্দীপকে বলা হয়েছে এটা একটা এই কার্ড, এটা দিয়ে টাকা না থাকলেও হচ্ছে বেচা কেনা করা যায়, কেনাকাটা করা যায়। এবং আমরা জানি ক্রেডিট কার্ডেও এই সুবিধা পাওয়া যায়, এই জন্য এটা ক্রেডিট কার্ড, এখানে ট্যাগ করে দিলা। গ নম্বর শেষ। ঠিক সেম ঘ নম্বরেও সেম কাজটা করতে হবে। প্রথমে জ্ঞানমূলক, তারপর অনুধাবন, তারপর প্রয়োগ, তারপর উচ্চতর দক্ষতা। জ্ঞানমূলক, এটার গুরুত্ব লিখো, এটার গুরুত্ব অপরিসীম। প্রথম কথা এটা শেষ। এখানে তো কোনো কিছু হয় না, তোমাকে কিছু ডিরেক্ট কোয়েশ্চেন চায় নাই, তোমাকে ব্যাখ্যা করতে বলছে। সো বলবা যে গুরুত্ব অপরিসীম, লিখে দিবা। তারপর লিখবা ওই জিনিসটা কি সেটা নিয়ে একটু ব্যাখ্যা করবা এখানে কনসেপচুয়ালি। তারপর উদ্দীপকের সাথে এখানে ট্যাগ করবা। দেন লাস্টে গিয়ে তুমি তোমার ফাইনাল যে কনক্লুশন সেটা তুমি এখানে ঘ নম্বরে দিবা। তুমি তোমার জাজমেন্টটা তুমি এখানে দিবা। সো এই হচ্ছে মোটামুটি, যদি এভাবে লিখো তুমি 10-এর মধ্যে 9 অথবা 10 তুমি পাই যেতে পারো, 9-10 তুমি পাই যেতে পারো। 1 নম্বর মাস্ট পাবা, 2 নম্বর মাস্ট পাবা, গ নম্বরে তুমি 3-3 পাবা। ঘ নম্বরে হয়তো 3 অথবা 4 দিতে পারে। অনেক সময় টিচার যত ভালোই লিখুক নাম্বার দিতে চায় না কেন জানি। সো সেই হিসেবে আমি 3 ধরলাম। সো সেই হিসেবে তুমি 9 এখানে মাস্ট তোমাকে পেতে হবে। 9-এর নিচে যদি নামে, আমি 8ও ধরলাম, মানে 80% মার্কস ধরলাম। 8-এর নিচে নামা মানে তোমার জন্য এটা অশনি সংকেত। 8 বা তার উপরে পাওয়া মানে তুমি সেফ জোনে আছো, সেফ জোনে আছো। সো এটা এনশিওর করতে হবে। শিখে এমনভাবে লিখতে হবে, শুধু লিখার জন্য লিখলাম সেটা করলে ভাইয়া হবে না, কারণ এটা পুরোটা থিওরি। এটা পুরোটা থিওরি, এখানে ম্যাথ না যে তুমি ম্যাথ করে দিছো, এখানে এত সূত্র বসাই দিছো, ফাইন্যান্সের মতো ম্যাথ করছো। এটা তো সেরকম না। এটা ব্যাংকিং বলো, বিমা বলো, দুইটাই কনসেপচুয়াল। সো এখানে তোমাকে হাতে লিখে বুঝাই দিয়ে টিচারকে তোমাকে মার্কস আনতে হবে। এই জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কোনো হাবি জাবি লিখলে কেন কোনো মার্কস পাবা না, বলে দিলাম। সো নেক্সট, পুরো ক্লাসে যা যা পড়াইছে সব কিছু পিডিএফ হিসেবে দিবে। ওকে, বাংলা ইংলিশ আইসিটি ক্লাস কখন বুঝাই দেওয়া হবে? বাংলা ইংলিশ তুমি রুটিন পাও নাই, আমাদের এই যে এসিপির পেজে যাও, যে পেজে তুমি ক্লাস করতেছো এই পেজে গিয়ে তুমি স্ক্রল করো, দেখবো ওখানে রুটিন দেওয়া আছে, সব রুটিন দেওয়া আছে। ইবিআই এর আলাদা রুটিন দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল যেগুলো, গ্রুপের যেগুলো, আর্টস হলে আর্টস, কমার্স হলে কমার্স, সবগুলো রুটিন দেওয়া আছে, ভালো মতো দেখো। আর যারা এনরোল করে ফেলেছো তাদের গ্রুপেও এটা মেবি দেওয়া আছে, হ্যাঁ, ওখান থেকে দেখে নিবা। আর্থিক অবস্থার বিবরণী, সালাম, লাল সালাম। তারপর হচ্ছে সিকিউ লেখাটা ম্যানেজমেন্টটা নিয়ে একটু আলোচনা করেন ভাই। টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে তোমার প্রত্যেকটার তুমি টাইম ভাগ করে নিবা। তুমি এখানে হচ্ছে 20 থেকে 22 মিনিট সময় পাবা প্রত্যেকটা সিকিউর জন্য। তুমি এটাকে 22 মিনিট না, তুমি 20 মিনিটই ধরে নিবা, কারণ এখানে কোয়েশ্চেন পড়তে মানে একটু অ্যাডজাস্ট হইতে এই 1-2 মিনিট এগুলো চলে যাবে। সো এই জন্য তুমি প্রত্যেকটা সিকিউর জন্য টাইম ধরবা তুমি 20 মিনিট। 20 মিনিটের বেশি না, কোনোভাবেই না। তোমার সামনে ঘড়ি রাখবা, অবশ্যই অ্যান্ড্রয়েড ঘড়িগুলো না, স্মার্ট ওয়াচ না, নর্মাল ঘড়িগুলো তুমি রাখবা ডেফিনেটলি, এটা ঠিক আছে। কারণ প্রত্যেকটা রুমে হয়তো অনেক সময় ঘড়ি থাকে না, এজন্য তুমি একটা ঘড়ি নিয়ে যাবা, একটু ইনভেস্ট করবা, নিজেকে টাকা ইনভেস্ট করবা এখানে। সো ধরো তুমি ঘড়ি নিয়ে যাবা, এবং তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন লেখার সময় ধরো ঘ নাম্বার লিখতেছো, তখন তুমি ওই ঘড়ির দিকে একটু চোখ দিবা। আমাদের অজান্তেই প্রথম কোয়েশ্চেনগুলো 30 মিনিটের উপরে চলে যায়।
30-35 মিনিট হয়ে যায়, যার কারণে লাস্টে গিয়ে আমরা কি লিখি আমরাই জানি না। টিচার পড়বে দূরের কথা, আমরা নিজেরাই আমাকে যদি আবার সেই খাতাটা দেয় যে তুমি এটা পড়ো কি লিখছো, আমরা পড়তে পারবো না। এরকম হাসা দরকার নাই, সব অনেকে হাসতেছে, হাসার দরকার নেই, এটা সবারই হয়, ইভেন আমার হয়েছে। সো এটা এড়ানোর জন্য তুমি টাইম প্রপারলি এটা মেনটেন করতে হবে যে তুমি ক শেষ করছো কিনা 1 মিনিটে 2 মিনিটের মধ্যে, খ 2 থেকে 3 মিনিটের মধ্যে তুমি শেষ করছো কিনা, গ তুমি হচ্ছে 5-6 মিনিটের মধ্যে তুমি শেষ করছো কিনা, তারপর ঘ বাকি থাকে কত 6 3 9 9 10 7-8 মিনিটের মধ্যে তুমি শেষ করছো কিনা। এবং তুমি ঘ যখন লিখবা তখন দেখবা তোমার টাইম কত চলে প্রত্যেকটা কোয়েশ্চেনে। গ শেষ করার সময় যখনই শেষ করছো, ঘ যখন শুরু করছো, তখনই তুমি টাইম দেখবা যে তোমার 20 মিনিট হইতে আর কতক্ষণ বাকি আছে অথবা হয়ে গেছে কিনা। যদি 20 মিনিট হয়ে যায় তখন ঘ নাম্বারটা তুমি বেশি লেন্দি করবা না। কারণ আমি কেন তোমাকে বলি, কারণ তুমি যদি একটা কোয়েশ্চেন ঘ নাম্বার যদি তুমি ভালো মতো লিখো তাহলে তুমি এখানে সর্বোচ্চ 4 পাবা, আর যদি উল্টাপাল্টা লিখো তুমি না হয় 2 পাবা। উল্টাপাল্টা লিখে তুমি 2 পাবা, এতে কম তো আর দিবে না। কিন্তু তুমি এই ইম্প্যাক্টের কারণে তোমার যদি একটা সিকিউ অ্যান্সার না করে চলে আসতে হয়, কিংবা একটা সিকিউর গ অ্যান্সার না করে চলে আসতে হয়, তোমার কয় নাম্বার যাচ্ছে? 7 নাম্বার চলে যাচ্ছে। পুরো সিকিউ হলে 10 নাম্বার চলে যাচ্ছে। অথবা একটা কোয়েশ্চেন হলে তোমার 4 নাম্বার চলে যাচ্ছে, ঘ নাম্বার হলে 4 নাম্বার চলে যাচ্ছে। সো কেন তুমি এই 2 নাম্বারের জন্য 4 নাম্বার ছেড়ে দিবা? এবং লাস্টের দিকে আমরা উল্টাপাল্টা লেখার কারণে, কোয়ালিটি নষ্ট হওয়ার কারণে লাস্টের দিকগুলোতে আমাদের নাম্বার দেয় খুবই কম। তুমি 10 নাম্বারের মধ্যে ধরো ক নাম্বারে 1 দিল, খ নাম্বারে তোমার 2 দিতে অনেক সময় কষ্ট পায় ওরা। অনেক সময় ধরে নিলাম তোমাকে 2ই দিল, গ নাম্বারে তোমাকে 2 দিবে অবশ্যই, গ নাম্বারে দিবে তোমাকে 2, এর চাইতে বেশি দিবে না। তাই কত হয়? 2 দিয়ে 4, 4 দিয়ে 6, 1 7, এর থেকে বেশি তুলতে পারবে না। এর থেকে কমতে থাকবে, 6-এর দিকে নামতে থাকবে, 5-এর দিকে নামতে থাকবে লাস্টের কোয়েশ্চেনগুলো। সো তুমি কেন এত রিস্ক নিবা? তুমি এটা যদি 1000 ভালো লিখলেও তুমি তো 10-এর বেশি পাবা না, হায়েস্ট তুমি 10 পাবা। তো কেন তুমি এটা যদি একটু খারাপ লিখো, একটু যদি কম লিখো, তুমি না হয় 8 পাবা। সো তুমি কেন 2 নাম্বার বেশি পাওয়ার জন্য ওদিকে নাম্বার তুমি ওয়েস্ট করতেছো? ওদিকে তোমার 2টা কোয়েশ্চেন এরকম খারাপ হলে তোমার ওখান থেকে 10 নাম্বার চলে যাবে 2টা কোয়েশ্চেন থেকে। সো তুমি 2-4 নাম্বারের জন্য কেন তুমি 10 নাম্বার এখানে বাদ দিয়ে দিবা? এটা আসলে ওই পরীক্ষার হলে, এখানে যতই বলি না কেন, পরীক্ষার হলে গিয়ে এটা নিজেকে কন্ট্রোল করা খুবই কষ্ট হয়ে যায়। বাট এটা করার জন্য তোমার যেটা কাজ করতে হবে, আমি জানি না তুমি নিজে বাসায় কখনো লিখছো কিনা, একটা সিকিউ ধরে টাইম ধরে লিখছো কিনা, আমার মনে হয় না লিখছো কিনা। এই কাজটা করতে হবে, টাইম ধরে তোমার লিখতে হবে সিকিউ বাসায়। সেটা 20 মিনিটের জায়গায় তুমি টার্গেট নাও 18 মিনিটে কেমনে শেষ করবা, 17-18 মিনিটে কেমনে শেষ করবা, এই টার্গেটটা তুমি নাও। 20 মিনিটের টার্গেট নিলে এটা তোমার 25 মিনিটে চলে যাবে। ফাইন ভাইয়া, সাজেশন দিয়েছেন, এই সাজেশন দিয়ে কি A+ পাওয়া যাবে? A+ পাওয়া একটু টাফ হবে, A+ এর জন্য এটা পড়ো না, A+ এর জন্য আরেকটু পড়তে হবে। এটা দিয়ে তুমি মোটামুটি 70 মতো কভার করতে পারো, 70 বা তার একটু বেশি কভার করতে, কিন্তু 80-র জন্য আরেকটু পড়তে হবে ভাইয়া। মার্কেটিং, আমি যদি কোনো কোয়েশ্চেন না বুঝি বা আনসার লিখে আমি গ্রুপে দিই, কি দেখা হয়েছে কি না বা এক্সট্রাভাবে বুঝাই দিবেন। তুমি যদি কিছু না বুঝো গ্রুপে দিবা, তোমার কোয়েশ্চেন কি এটা বলবা যে এখানে কোয়েশ্চেনটা কি সেটা বলে দিবা, তোমাকে এখানে অ্যান্সার দিবে। যদি ওখানে অ্যান্সার না পাও তুমি পার্সোনালি নক দিবা, যে টিচার পড়াইছে সেই টিচারকে তুমি নক দিবা, অথবা যে কাউকে নক দিবা। আজকে দেরি হয়ে গেছে তো শরবত খাই নাই, শরবত খাইলে ভাত খাইতে পারবো না, এই জন্য। জার্সি কখন কি পাবো? জার্সি আই বিলিভ এই উইকের মধ্যে, না হয় নেক্সট উইকের মধ্যে পেয়ে যাবা। মানে আমাদের ফর্মাল ক্লাসগুলো 10 তারিখ থেকে শুরু হবে না, ওই 10 তারিখের মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবা, টেনশন করার কোনো দরকার নাই। প্রথম ক্লাসে তোমরা পড়বা ইনশাল্লাহ জার্সি পরে সবাই। দেন প্রথম ক্লাস করার পরে সবাই সেলফি তুলে সবাই হচ্ছে গ্রুপে পোস্ট দিয়ে দিবা, ইয়েস প্রথম ক্লাস ডান। ঠিক আছে, আমাদের সেহেরি রোজার সময় আমরা বলি না যে ফার্স্ট সেহেরি ডান, ফার্স্ট ইফতার ডান, ফার্স্ট রোজা ডান, এভাবে প্রথম ক্লাসে সবাই এটা করে দিবা। আর অবশ্যই হাবিব ভাইয়ের ক্লাস করার পরে এটা অবশ্যই দিবা যে হাবিব ভাইয়ের ফার্স্ট ক্লাস ডান। ঠিক আছে, পৌরনীতি কয়টা থেকে ভাইয়া? পৌরনীতি এটা তুমি রুটিন দেখে নিও ভাইয়া, সেম টাইমে। পৌরনীতি মনে হয় ফারিয়াপুর ক্লাস হয়তো একটু আগে হইতে পারে, এটা তোমাকে গ্রুপে জানাই দেওয়া হবে বা পেজে জানাই দেওয়া হবে এটা। ঠিক আছে, হাতের লেখা সুন্দরের উপর কি নাম্বার আছে? হাতের লেখা সুন্দরের উপর নাম্বার না থাকলেও হাতের লেখা সুন্দর না হওয়ার কারণে তোমার নাম্বার চলে যেতে পারে। কথা বুঝতে পারছো? হাতের লেখা সুন্দর দেখে তোমাকে 10-এর জায়গায় 12 জীবনেও দিতে পারবে না, কিন্তু হাতের লেখা সুন্দর না হওয়ার কারণে তোমাকে 10-এর জায়গায় 8 দিতে পারে, 7 দিতে পারে। সো লেখা সুন্দর করতে হবে, আমার মতো বিশ্রী লেখা লিখলে কিন্তু হবে না, নাম্বার কম পাই যেতে পারো। সো লেখার জন্য আমাকে গুরু হিসেবে নিও না। ঠিক আছে, এবার আসো নেক্সট।
2 ঘন্টার মধ্যে সিকিউ অ্যান্সার কেমনে করবা? এটা অবশ্যই করা সম্ভব, অবশ্যই করা। 2 ঘন্টা না তো, আমরা যখন কলেজে পড়তাম আমাদের ধরো 30 টাইম সিকিউ না, সো 30 টাইম সিকিউ হচ্ছে 30 মিনিট চলে গেল, আর আড়াই ঘন্টা থাকে না 7টার জন্য, আমাদের আড়াই ঘন্টা না, আমাদের সময় দিত 2 ঘন্টা। আমি হচ্ছে চিটং কমার্স করেছিলাম, চিটং গভর্নমেন্ট কমার্স করেছিলাম, আমাদের 2 ঘন্টার চাইতে বেশি দিত না। এটা আমাদেরকে এত এত কাজে দিছে, এত কাজে দিছে, এইটার কারণে আমাদের মানে পরীক্ষার হলে গিয়ে আমাদের হচ্ছে লেখা শেষ করে আমরা বসে থাকতাম। ইনফ্যাক্ট এটা রিয়েল, পরীক্ষা শেষ করে আমরা কিছুক্ষণ বসে থাকতাম, রিভিশন দেওয়ার একটা টাইম পাইতাম। এটা শুধু এই কারণেই হয়েছে, এই আড়াই ঘন্টার পরীক্ষা আমাদের 2 ঘন্টার মধ্যে 7টা সিকিউ আমাদের অ্যান্সার করতে বলতো। যদি কলেজে খুব বেশি অ্যান্সার করতে পারতাম না, হয়তো মাঝে মধ্যে গ অ্যান্সার না করে চলে আসতে হচ্ছে, বা অনেক সময় একটা সিকিউ অ্যান্সার না করে চলে আসতে হচ্ছে, বাট তাও যে গতিটা আসছে না, সেটা আমাদের এইচএসসি ফাইনালে অনেক বেশি কাজে দিচ্ছে। সো এইটা কিন্তু করতে হবে ভাইয়া। আমাদের সাথে থাকো ফাতেমা, আমাদের সাথে থাকো, আমরা যেভাবে ক্লাস করতেছি, যা যা ডিরেকশন দিচ্ছি সেটা ফলো করো, ইনশাল্লাহ তুমিও ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা। কয় পেজের মধ্যে লিখলে ভালো হবে এটা আসলে ডিপেন্ড করে কয় পেজ। যদি আমি বলতে যাই ক খ মিলে 1 পেজে শেষ, প্রথম পেজে ক এবং ক মিলে শেষ, তারপরে হচ্ছে গ লিখবা হচ্ছে 1 থেকে 1.5 পেজে, এক পেজের থেকে একটু বেশি লিখতে হয়, 1 পেজ হলে কম হয়ে যায়, 1.5 পেজে লিখবা, 1.5 পেজ। আর ঘ লিখবা হচ্ছে 1.5 থেকে 2 পেজে। 1 পেজে লিখলে এখানে তোমার ডিমেরিট পয়েন্ট আসতে পারে। আচ্ছা পাশে মনে একটা আওয়াজ আসতে, নয়েজ আসতে পারে, একটু কনসিডার করতে হবে। সো এভাবে লিখলে তুমি মার্কস পাবা, ঠিক আছে? এটা এটা 1 পেজের মধ্যে লিখে ফেলবা, এর থেকে বেশি যায়ও না। অনেকগুলো কোয়েশ্চেন আসে, যেমন ক 2 লাইন লিখলে তোমার ডিমেরিট, ক খ মিলে যদি তুমি 2 পেজে চলে যাও তাহলে এটা কিন্তু তোমার ডিমেরিটস পয়েন্ট। বেশি লিখছো মানে তুমি এখানে হাবিজাবি লিখছো। গ আমি বলে ফেলছি, কোনটা কত পেজে লিখলো বলে ফেললাম। ভাই আমাদের কলেজে 2 ঘন্টা করে, হ্যাঁ আমাদের কলেজে। ওকে, কোন কলেজ? ওকে, তারপর হচ্ছে ভাইয়া আপনি ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নাই। যদি কোয়েশ্চেন থাকে, আমাদের আর্টস অ্যান্ড কমার্স যার যত কোয়েশ্চেন আছে, যারা ভর্তি হয়েছো বা হও নাই আমাদের এই পাওয়ার প্লেতে, তাদের জন্য বলতেছি, তোমরা চাইলে আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা, আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা, এটা লিখে সার্চ দিবা, পাঠশালা বিপি, আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা বিপি, এই যে ফেসবুক গ্রুপ আছে, পাবলিক গ্রুপ, এখানে গিয়ে তুমি যদি তোমার কোয়েশ্চেন করো, আমরা প্রুফ করে দিব, ওখানে আমরা অ্যান্সার দিয়ে দিব। আর যারা হচ্ছে এনরোল করে ফেলেছো আমাদের এই মিশন, এই এসিপি পাওয়ার প্লে 26-এ, তারা হচ্ছে তোমাদের যে গ্রুপ আছে না, মিশন অ্যাবিএসের, সরি মিশন অ্যাবিএস চলে আসতেছে বারবার, পাওয়ার প্লের যে গ্রুপটা আছে না তোমাদের, সেই গ্রুপটাতে তোমরা হচ্ছে পোস্ট করে দিবা, আমরা প্রুফ করে দিব, ঠিক আছে? সো দেন আমরা ওখানে অ্যান্সার দিব। ওকে ফাইন। সো যার যত কোয়েরিজ থাকতে পারে, কোয়েশ্চেন থাকতে পারে, সিকিউ রিলেটেড, এমসিকিউ রিলেটেড, এইচএসসি রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড, ফার্স্ট পেপার রিলেটেড, সেকেন্ড পেপার রিলেটেড, প্রি টেস্ট রিলেটেড, এইচএসসি রিলেটেড, যার যত কোয়েশ্চেন কোয়েরিজ থাকে, হোক তুমি আমাদের এখানে অ্যাডমিটেড, হোক নট অ্যাডমিটেড, তোমাদের সবাই আমাদের কাছে অ্যাভেলেবল, আমরা উই উইল বি অ্যাভেলেবল, ঠিক আছে? সো আমার মনে হয় আর সময় নষ্ট করা উচিত হবে না। আমরা অনেকক্ষণ ক্লাস নিয়েছি। আন্দোলন না, কারো বার্থডে ছিল, ওরা উইশ করতেছিল, কোনো আন্দোলন না। সো ফাইন, থ্যাংক ইউ সো মাচ। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, কোনো কোয়েরিজ না থাকে, তাহলে আমরা আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামটা কেমন হয়েছে তোমরা চাইলে একটা গ্রুপে পোস্ট করে দিতে পারো, একটা হচ্ছে পোস্ট করে দিতে পারো। So it will be inspirable, we will be inspired. So thank you so much সবাইকে। তোমরা এতক্ষণ ধরে আমাদের সেই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ছিলা, তোমাদের এই দায়িত্ব আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা সামনে আরও আমাদের বেস্টটা দিব। তোমরাও ইনশাল্লাহ যে প্রতিজ্ঞা নিয়ে, যেই ইচ্ছা নিয়ে আমাদের এই পাওয়ার প্লেতে ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছো, তোমরা হচ্ছে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবা। ইনশাল্লাহ তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, যে এক্সপেকটেশন, সেটা নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। আর যারা এখন অ্যাডমিট হও নাই, তোমাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের পিন কমেন্টে আমাদের হচ্ছে যেই লিঙ্ক দেওয়া আছে ভর্তি হওয়ার এসিপি পাওয়ার প্লেতে, তোমরা এখানে এখনই ভর্তি হয়ে যেতে পারবা। তাহলে আমাদের এই ক্লাসগুলো মিস করবা না। এবং আমাদের যে শিডিউল ক্লাস হবে, যেটা 10 তারিখ থেকে শুরু হবে, আমাদের একটা ক্লাস মানে কিন্তু অনেক কিছু তুমি মিস করে ফেলবা। সো একটা ক্লাস মিস হওয়া মানে তুমি আসলে কি বলবো, অনেক টেকটিক্স, অনেক হ্যাকস তুমি মিস করে ফেলছো, এটা আমাকে আই মাস্ট সে। সো তুমি যদি আমাদের ক্লাসগুলো শুরু থেকে শুরু করতে চাও, তাহলে তুমি এখনই এনরোল করে ফেলো। তাহলে আমাদের যে
এই ক্লাসগুলো মেন্টরশিপ ক্লাসগুলো পাবলিক হচ্ছে, কিন্তু যে রেগুলার ক্লাসগুলো সেগুলো কিন্তু আর পাবলিক হবে না, সেগুলো হবে সিক্রেট গ্রুপে। শুধু যারা অ্যাডমিটেড এনরোল তারাই কিন্তু এই ক্লাসগুলো করতে পারবে। সো তুমি যদি সেই ক্লাসগুলো না মিস করতে চাও, হাবিব ভাইয়ার, বুলবুল ভাইয়ার, স্নেহা আপুর, তানভীর ভাইয়ার, মানিক ভাইয়ার আরও যারা আছে সবার ক্লাস যদি তুমি মিস করতে না চাও, তাহলে এখন এনরোল করে ফেলো। লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেকশনে, অবশ্যই 1650 টাকা দিয়ে। যদি এখানে 2150 টাকা লেখা আছে, তুমি যদি পাওয়ার প্লে 500 এই প্রোমো কোড ইউজ করো, POWER পাওয়ার প্লে, PLAY পাওয়ার প্লে 500 এই প্রোমো কোড যদি ইউজ করো, তাহলে তুমি 500 টাকা ডিসকাউন্ট পাবা। তাহলে তুমি হচ্ছে 1650 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। এখানে পেয়ে যাবা একটা প্রিমিয়াম জার্সি তুমি পেয়ে যাবা, তারপর হচ্ছে আমাদের আর্কাইভ ক্লাস পেয়ে যাবা, যেটা আমরা 25 ব্যাচের জন্য নিয়েছিলাম, সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। তারপর আমাদের সব লাইভ ক্লাস পেয়ে যাবা। আমরা টাইম টু টাইম তোমাদের জন্য জুম সেশন অ্যারেঞ্জ করবো, 1-to-1 কোনো প্রবলেম ফেস করলে সেগুলো সলিউশন করে দেওয়ার জন্য, সেটা তুমি পেয়ে যাবা। আমাদের Q&A একটা ডেডিকেটেড গ্রুপ থাকবে, সেটা তুমি পেয়ে যাবা। আর কি লাগে? আর সব সময় তো এক্সাম আছেই, প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে, হ্যাঁ, প্রতি উইকে কিংবা মান্থলি তোমাদের এক্সাম তো থাকবেই। বিশ্বাস করে এই এক্সামটা তোমাকে এত বেশি কনফিডেন্ট করে ফেলবে, তুমি ফাইনালে গিয়ে এত ভালো করতে পারবা, এটা তুমি ডেফিনেটলি তুমি বলতে বাধ্য হবা যে এই এসিপির পরীক্ষাগুলাই আমাকে আজকে এই লেভেলে নিয়ে আসছে। আমার এই পরীক্ষা ভীতি দূর করার জন্য, এইচএসসিতে ভালো মার্ক এনশিওর করার জন্য আমাকে ডেফিনেটলি হেল্প করছে। এটা ইউ মাস্ট সে। সো ওকে, আমি আর সময় নষ্ট না করে অনেক কিছু বলে ফেললাম, এখানে আসলে অনেক কিছু লিখে ফেললাম। এটা আমার আসলে পড়ার স্টাইল আর কি, বা অনেক সময় এটা বেশি হয়ে যায়। সো অনেক কিছু এখানে আছে, তোমরা সবাই যারা লাইভ ক্লাস করেছে তারা জানো কোথায় কি লিখছি, বাট যারা নতুন তারা হয়তো একটু ভেবা ছেঁকা খেয়ে যেতে পারে। সো সমস্যা নাই, ইনশাল্লাহ তোমাদের সবার সাথে আবার দেখা হবে। আমাদের তো আর দেখা হবে না তোমাদের সাথে, আমার সাথে এই ফ্রি লাইভ ক্লাস আর দেখা হয়তো হবে না। দেখা হবে হচ্ছে আমাদের যে মেন্টরশিপ যে প্রোগ্রামগুলোর হচ্ছে সিক্রেট গ্রুপগুলা, কিংবা যারা এনরোল হয়ে গেছে বা হবে তাদের সাথে ডিরেক্টলি দেখা হবে। এই ফ্রি ক্লাসে হয়তো আর দেখা নাও হইতে পারে। সো হইতে পারে অনেকের সাথে এটাই শেষ দেখা। সো তোমরা সবাই আজকের এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য লট অফ থ্যাঙ্কস টু অল অফ ইউ। আর সবাই আমাদের জন্য একটু দোয়া করবা যেন আমরা খুব ভালো মতো আমাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন অনুযায়ী তোমাদেরকে সার্ভিস দিয়ে যেতে পারি। আর তোমাদের জন্য সব সময় আমাদের পক্ষ থেকে অনেক বেশি দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, যেন তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত গোল, যে কাঙ্ক্ষিত গন্তব্য, সেখানে গিয়ে তোমরা যেন পৌঁছতে পারো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Tata, bye bye. See you again.